নিউক্লিয়ার স্পিন রেজোনেন্স পড়েছি, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনিক স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। তো ইলেকট্রনিক স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি তোমরা কি আগে পড়েছো? ইয়েস স্যার, মনে হয় না। স্যার, এটা পড়ানো হয় নাই স্যার। ইয়েস স্যার, আগে পড়োনি। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, ইএসআর স্পেকট্রোস্কোপিটা মূলত ভেরি অনেক কিছুই সিমিলার টু এনএমআর। হ্যাঁ, কিন্তু তার কিছু তফাৎ আছে, আমরা সেটা দেখছি আর কি। ইলেকট্রন স্পিন রেজোনেন্স তোমার অলসো কল ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স। হ্যাঁ, কোথাও কোনো কোনো বইতে দেখবা ইএসআর তো আমরা বলি নর্মালি, ইপিআরও লেখে, অথবা ইলেকট্রন ম্যাগনেটিক রেজোনেন্স বা ইএমআর। হ্যাঁ, এই তিনটা নামই আসলে সে পরিচিত আর, কিন্তু মোস্ট কমনলি আমরা বলি যে ইলেকট্রন স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। এবং এটাও এক ধরনের অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এবং সে যেটা করে তোমার এনএমআর এ যেমন আমরা বলেছি রেডিও ফ্রিকোয়েন্সি, এখানে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি আসলে সে অবজার্ভ করে। হ্যাঁ, বাই দা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে ইলেকট্রন স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, আরেকটা বললাম দে অ্যাবজর্ব দ্য মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, এন্ড শেষে যেটা বললাম প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেস। হ্যাঁ, তো এই তিনটা জিনিসই খুব ইম্পর্টেন্ট আর কি। যে এনএমআর এর ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি, যেগুলো হচ্ছে নিউক্লিয়ার স্পেসিস এবং নিউক্লিয়াই গুলো, বিশেষ করে বিভিন্ন ধরনের নিউক্লিয়াই, কিন্তু এখানে কিন্তু সাবস্টেন্সটা প্যারাম্যাগনেটিক হতে হবে। হ্যাঁ, প্যারাম্যাগনেটিক বিভিন্ন কারণে হতে পারে, যেমন তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে তোমার যদি কোনো সাবস্টেন্সের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন অথবা ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, অথবা দেখুন বেশ কয়েকটা জিনিস আছে, আয়ন ট্রিপল স্টেট, হ্যাঁ, বা ট্রিপল স্টেট মলিকুল এটসেট্রা। অর্থাৎ কোনো একটা মলিকুলের মধ্যে যদি ইলেকট্রন এজ এ আনপেয়ার্ড থাকে, সেটা রেডিক্যাল হতে পারে, অথবা আনপেয়ার্ড ইলেকট্রন হতে পারে, অথবা আয়নস হতে পারে। ইউজুয়ালি দেখা যাচ্ছে এই ধরনের সাবস্টেন্স গুলা তোমার ইএসআর এর অ্যাক্টিভিটি দেখায়, অথবা ইএসআর অ্যাক্টিভ হয়। তবে এটা অ্যানালাইসিস করে তোমার অনেক কিছু করা যায়, যেমন তোমার রিয়েকশন মেকানিজম স্টাডি করা যায়। দা যদি তুমি কোন মলিকুলের মধ্যে ডিলোকালাইজেশন থাকে, হ্যাঁ, সেই ডিলোকালাইজেশন কোন পর্যন্ত আছে সেগুলো এক্সটেন্ড করা যায়। তারপরে তোমার কোন একটা মলিকুলের ফিল্ড এবং আনফিল্ড অরবিটাল সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সো এ লট অফ থিংস আসলে তোমার করা যায়। তবে মেইন কথাটা হচ্ছে যে ইএসআর হচ্ছে একটা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এবং সে তোমার মাইক্রো ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে, এবং ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। এবং প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে আমরা বললাম যে আনপেয়ার্ড ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন এবং আয়ন ট্রিপলেট স্টেট এটসেট্রা। সো এগুলা হতে পারে তোমার এই ইএসআর স্পেকট্রোস্কোপির মেইন কন্টেন্ট। এবং এই ইএসআর স্পেকট্রোস্কোপি আবিষ্কার করেছেন একজন সোভিয়েত ফিজিসিস্ট। সোভিয়েত ফিজিসিস্ট, তোমরা তো নাম শুনছো যে এখনকার যে রাশিয়া, সেটা একসময় সোভিয়েত ইউনিয়ন আরো কয়েকটা দেশ সহ সোভিয়েত ইউনিয়ন হিসেবে ছিল, একসময় গুলো ভেঙে গেছে। যে ওই সোভিয়েত আমলের একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে জবস্কি। হ্যাঁ, জবস্কি 1944 সালে তোমার ইএসএস স্পেকট্রোস্কোপিটা আবিষ্কার করে। এবং এই যে ইএসআর স্পেকট্রোস্কোপি তোমার দুই ধরনের সাবস্টেন্সের ক্ষেত্রে বড় ধরনের, আমরা বলছি প্যারাম্যাগনেটিক, কিন্তু প্যারাম্যাগনেটিক দুইটা কারণই হতে পারে। দুইটা কারণ, একটা হচ্ছে যে তোমার স্টেবল প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, যে অলরেডি তার মধ্যে ফ্রি ইলেকট্রন আছে এক্সিস্টিং। যেমন তুমি যদি নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখো, বোর্ডে হলে হয়তো দেখানো যেত যে নাইট্রোজেন অক্সিজেন ডবল বন্ড। হ্যাঁ, তো অক্সিজেনের উপর 4টা ইলেকট্রন, মানে 2 জোড়া ইলেকট্রন থাকে, আর নাইট্রোজেনের উপর থাকে একটা সিঙ্গেল ইলেকট্রন। সুতরাং এই যে সিঙ্গেল ইলেকট্রন নাইট্রোজেন থাকে, এজ এ আনপেয়ার্ড ইলেকট্রন, এজ এ নাইট্রিক অ্যাসিড, বা আমরা যেটাকে বললাম যে নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড হচ্ছে তোমার আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেইনিং, ফলে একটা স্টেবল প্যারাম্যাগনেটিক স্ট্রাকচার দেখা যাচ্ছে ইএসআর সে একটি। তারপরে একই রকম করে তোমার সুপার অক্সিজেন বলবা, সুপার অক্সাইড, হ্যাঁ, O2 মাইনাস, হ্যাঁ, মাইনাস রেডিকেল আর কি, দেখা যাচ্ছে অক্সিজেন রেডিকেলও আলটিমেটলি তোমার এই ইএসআর অ্যাক্টিভ। তারপরে এখানে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আমরা যেটা বললাম, এটাও তোমার নর্মালি ফর্মুলাতে কি থাকে, তোমার নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেন ডবল বন্ড থাকে, আর একটা অক্সিজেনের একটা সিঙ্গেল বন্ড থাকে, তোমরা যদি খেয়াল করে দেখে থাকো। তো এবং একটা অক্সিজেনের উপর মাইনাস থাকে, আবার নাইট্রোজেনের উপর একটা প্লাস থাকে, এবং সাথে সাথে একটা রেডিকেল থাকে। হ্যাঁ, সো দে আর প্যারাম্যাগনেটিক এবং স্টেবল রেডিকেল। নাইট্রিক অক্সাইড, সুপার অক্সাইড অক্সাইড, অথবা নাইট্রোজেন ডাইঅক্সাইড, অথবা অনেক মেটালের ক্ষেত্রেও দেখা যায় যে আউটার শেলে একটা ইলেকট্রন থাকে, দে আর তোমার ইএসআর অ্যাক্টিভ। সেকেন্ড যেটা বললাম আনস্টেবল প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, এটা আসলে কি? প্রথমটা বললাম যে ন্যাচারালি তারা আনস্টেবল, এবং এগুলোর মধ্যে
আনপেয়ার্ড অথবা ফ্রি রেডিক্যাল ফর্মে থাকে, ফলে দে আর অ্যাক্টিভ ইন ইএসআর। আর একটা হচ্ছে আনস্টেবল, হচ্ছে যে নর্মালি এগুলাতে তোমার আনপেয়ার্ড বা ফ্রি ইলেকট্রন থাকে না, কিন্তু যখন রিয়েকশন পার্টিসিপেট করে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে এজ এ ইন্টারমিডিয়েট হিসেবে তোমার এই ধরনের রেডিক্যাল অথবা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হয়। হ্যাঁ, এবং এই রিয়েকশন ছাড়াও তোমার হতে পারে যেমন ইরেডিয়েশন, বিভিন্নভাবে, যেমন ইউভি এবং এক্স ইরেডিয়েশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। এই ধরনের গুলো দেখা যাচ্ছে তোমার ইএসএস স্পেকট্রোস্কোপি দিয়ে আসলে অ্যানালাইসিস করা যায়। তাহলে দুই ধরনের সাবস্টেন্স বললাম, যে প্যারাম্যাগনেটিক দুইটাই, একটা হচ্ছে স্টেবল যেটা ন্যাচারালি এক্সিস্ট করে, কিন্তু আনস্টেবলটা দেখা যাচ্ছে কোনো রিয়েকশন অথবা ইরেডিয়েশনে তৈরি হয়, কিন্তু নরমালি এরকম প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হিসেবে থাকে না। আশা করি নিচের দুইটা লাইন বুঝতে পেরেছো। হুম। তবে ইএসআর এর মেইন কথা এনএমআর থেকে মেইন তফাৎ হচ্ছে, আমি একটু পরে দেখাবো, যে এখানে মূলত ইলেকট্রনের চার্জ এবং স্পিনটাকে কাজে লাগানো হয়, এবং ইলেকট্রনটা অবশ্যই যেহেতু চার্জ পার্টিকেল এবং সে নিজেই প্যারাম্যাগনেটিক, সুতরাং এই স্পেকট্রোস্কোপিটা মূলত প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে ভ্যালিড অথবা প্রযোজ্য বলতে পারো। এখন এই যে ইয়ার প্রিন্সিপালটা আসলে কি? হ্যাঁ, প্রিন্সিপালের কথা যদি আমি বলি, কিছু কথা তোমাদেরকে আমি অলরেডি বলেই ফেলেছি, যে ESR based on the fact that paramagnetic substance exhibit characteristic magnetic properties। কথাটার মানেটা হচ্ছে, যদি কোনো সাবস্টেন্স প্যারাম্যাগনেটিক হয় তাহলে তার মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টিস থাকে। হ্যাঁ, এই যে এটা তোমরা ওই যখন অ্যানিমাল পড়িয়েছি তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা নিউক্লিয়াস নরমালি ঘুরতে থাকে, এবং সে ঘূর্ণনের ফলে তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ, একই রকম করে রাদারফোর্ড এরিয়া যখন তোমরা পড়ছিলা, যে কোনো চার্জ পার্টিকেল যদি ঘুরতে থাকে, বিশেষ করে ইলেকট্রনের ক্ষেত্রে, তখন তার একটা ম্যাগনেটিক মোমেন্টাম এবং তৈরি হয়। হ্যাঁ, এখানে ইলেকট্রনের ক্ষেত্রে যেমন ইলেকট্রন ইজ এ চার্জ পার্টিকেল হুইচ স্পিন অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস উইথ এ সার্টেন অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ ইলেকট্রন যেহেতু একটা চার্জ পার্টিকেল, সুতরাং সে সবসময় একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে এসে ঘুরতে থাকে। এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিনিং মোশন তুমি যেটা বলো, অফ দ্য ইলেকট্রন জেনারেট এ ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, যে কোনো চার্জ পার্টিকেল যদি কন্টিনিউয়াস ঘুরতে থাকে তাহলে দেখা যাচ্ছে তার ইয়েতে একটা ম্যাগনেটিক মোমেন্টাম বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, and the resulting spin angular momentum number can be ms, যেটাকে আমরা বলছি বা ডিনোট করা হয়েছে, এটার ইয়ে হইতে পারে তোমার প্লাস হাফ এবং মাইনাস হাফ। এটা আমরা যখন ইয়ার ক্ষেত্রে পড়েছিলাম যে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এখানে তোমার যেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা ইলেকট্রনের ক্ষেত্রে বলছি আর কি, যে এটা মূলত কি করতে পারে, যে এই যে দুইটা স্টেট হয় তোমার, তার মধ্যে মূলত ইলেকট্রনের ট্রানজিশন গুলো হয়। আবার যদি একটু পরিষ্কার করি, যে মূলত যেটা হয় যে ইলেকট্রন যেহেতু একটা চার্জ পার্টিকেল, সে তার একটা নিজস্ব এক্সিসে ঘুরতে থাকলে তার ইয়েতে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ, এখন যদি এটাতে কোনো এক্সটার্নাল ফিল্ড না দেয়া হয়, তখন দেখা যাচ্ছে যে এই যে দুইটা ইলেকট্রন, এটা একই ম্যাগনেটিক লেভেলে থাকে আর কি। হ্যাঁ, এবং তাদের যে এনার্জি, একটা হচ্ছে প্লাস এবং একটা হচ্ছে মাইনাস। আমরা প্রোটনের ক্ষেত্রে যেমন দেখেছিলাম, যে তোমার যখন ইয়ে থাকে যে দুইটা স্পিন স্টেট থাকে, আমরা যা দুইটাকে আলাদা করার জন্য আমরা একটাকে বলি প্লাস আর একটাকে হচ্ছে মাইনাস। তো তার নিচেরটা মাইনাস, উপরেরটা প্লাস, এবং তাদের যে এনার্জি জিবিএইচ, হ্যাঁ, ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেট করার জন্য তোমার বিভিন্ন ফর্মুলা আছে। এখানে এই জিনিসটা হচ্ছে, দেখো যে যদি ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড leads to a double degenerate spin energy state which strong constant magnetic field H is applied to the unpaired electron, the degeneracy is lifted। আমরা পরের পেজেরই এটা দেখে আসি, তাহলে খুব সহজ হবে। আমি তোমাদের বলি, যেমন ধরো এই ছবিটা যদি খেয়াল করে দেখো, যে এই যে আমরা বলেছি যে ইলেকট্রনের দুইটা ইয়েতে যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে বা একটা ইলেকট্রনের যদি দুইটা স্পিন স্টেট থাকে, এখানে কিন্তু এই অ্যারো দিয়ে আমি ইলেকট্রন বুঝাই নেই। হ্যাঁ, আমরা বুঝাতে চেয়েছি যে একটা ইলেকট্রনের দুইটা স্টেট থাকে, যদি তাতে কোনো ম্যাগনেটিক ফিল্ড না দেওয়া হয় তাহলে এই দুইটা স্পিন স্টেট একই সমান থাকে আর কি। অর্থাৎ এখানে দুইটার এনার্জি সমান। হ্যাঁ, অর্থাৎ এখানে প্লাস মাইনাস আমরা দিয়েছি, কিন্তু মূলত যদি হয় যে একই স্টেটে যদি থাকে, তখন দেখা যাচ্ছে এই দুইটা ফিল্ডের এনার্জি লেভেল হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে জিরো। হ্যাঁ, এখন প্রশ্ন আসলো যে
এটাতে তো আলটিমেটলি তাহলে ইলেকট্রন নেওয়া হবে না। যদি তাতে আবার এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, যেটাকে আমরা বলছি যে যখনই তোমাকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইচ যখন দেওয়া হয়, তখন কি হয়, তা এই যে ডিজেনারেসি, অর্থাৎ দুইটা ইলেকট্রনের স্পিন, একটা ইলেকট্রন দুইটা স্পিন স্টেট যখন একই এনার্জিতে থাকে, তখন দেখা যাচ্ছে তারা দুইটা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে কিরকম হয়, এই ছবিটা দেখো, এই যে একটা সিঙ্গেল ইলেকট্রন তখন ভাগ হয়ে দুইটা এনার্জি স্টেট তৈরি করে, এবং তখন আমরা বলছি যে নিচেরটা স্পিন স্টেট বা এমএস হচ্ছে -12 আর উপরেরটা হচ্ছে +1। তাহলে এই যে দুইটার মধ্যে এনার্জি গ্যাপ তৈরি হলো, এটা মূলত আফটার গিভিং দ্য এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড। তারপরে যেটা হয় যে এটাতে যখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দেই যে এইচ নিউ, তখন কি করে, এই মাইনাস পিন স্টেট থেকে একটা ইলেকট্রন তোমার এই প্লাস পিন স্টেটে আসলে যায়। হ্যাঁ, এই যে ট্রানজিশন, হ্যাঁ, এই যে ট্রানজিশন, এটা কি আসলে মূল হয় তোমার রেজোনেন্স। আমরা যেমন তোমাকে ম্যাগনেটিক রেজোনেন্স পড়িয়েছিলাম, বলেছিলাম এই যে এনার্জি গ্যাপ, এই পরিমাণ এনার্জি যদি এই সিস্টেমে একটা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে সাপ্লাই দেওয়া যায়, তাহলে এই লো এনার্জি স্টেট বা অর্থাৎ -12 স্পিন স্টেটের ইলেকট্রনটা +12 ইলেকট্রনে যায়। ফলে এই যে এনার্জি দেওয়া হয়, যেটা যদি এই এনার্জি গ্যাপটাকে এক্সিড করে, এই প্রক্রিয়াটারই আসলে আমরা বলি হচ্ছে রেজোনেন্স। হ্যাঁ, সুতরাং এই ট্রান্সমিশন, এখানে কথাটা আমরা লিখেছি যে ইফ দ্য সেকেন্ড রেডিয়েশন ফ্রিকোয়েন্সি ইন দ্য মাইক্রোওয়েভ রিজিয়ন ইজ অ্যাপ্লাইড, এটা ইজ হয়ে গেছে, এটা হবে ইন। হ্যাঁ, in the microwave region, যদি তোমার applied perpendicular to the applied magnetic field, the transition may occur from the lower energy state to the upper energy state. বুঝছো? তো when the applied energy coincides, হ্যাঁ, coincide মানে অর্থাৎ ওই এনার্জি গ্যাপের সমান এনার্জি যখন তুমি দিতে পারো, তখনই তোমার এই লোয়ার এনার্জি স্টেট থেকে একটা ইলেকট্রন, মানে লোয়ার এনার্জি স্পিন স্টেট থেকে ইলেকট্রনটা হায়ার এনার্জি স্পিন স্টেটে যায়। আর তখনই তোমার আসলে মূলত ওই অ্যাবজর্পশন যে স্পেকট্রোস্কোপি বা অ্যাবজর্পশন যে স্পেকট্রামটা, সেটা আসলে পাওয়া যায়। দ্য রেজোনেন্স অ্যাবজর্পশন টেকস প্লেস কজিং দ্য এক্সাইটেশন অফ ওয়ান ইলেকট্রন। তার মানে কথাটা একদম ভেরি সিমিলার। আবার ছবিটা দেখে আমি তোমাদেরকে যদি আবার একটু দ্বিতীয়বার বলে দেই, যে আমরা বলছি যে ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, এটা আমরা সবাই জানি, তাই না, যে ইলেকট্রন তার চার্জ হচ্ছে মাইনাস, এবং সে তার একটা নির্দিষ্ট সাইকেলের মধ্যে ঘুরতে থাকে। এখন যখন একটা আনপেয়ার্ড, যদি যদি পেয়ার্ড হয়, তাহলে কাউন্টার ব্যালেন্স থাকে, যে একটা দুইটা ইলেকট্রনের স্পিন ইয়ে করে দেখা যাচ্ছে কাউন্টার ব্যালেন্স। যদি ফ্রি ইলেকট্রন থাকে, তখন এই যে তার রোটেশন বা তার যেই অ্যাক্সিস বরাবর যে রোটেট করা, হ্যাঁ, তাতে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং করেসপন্ডিং একটা ম্যাগনেটিক ফিল্ড আসলে তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডে দেখা যাচ্ছে তার দুইটা এনার্জি স্টেট থাকে, তবে দুইটা একই এনার্জি, হ্যাঁ, একই এনার্জি থাকে। কিন্তু যখনই, তখন এটাকে আমরা বলি হচ্ছে ডিজেনারেট, ডাবলি ডিজেনারেট স্টেট, অর্থাৎ একই এনার্জি স্টেট কিন্তু দুইটা স্পিন স্টেট একসাথে থাকে। যখন এটাকে আমরা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড দেই, তখনই কি করে, এই এনার্জি স্টেটটা দুইটা আলাদা এনার্জি স্পিন স্টেটে ভাগ হয়ে যায়। যার তোমার লোয়ারটার এনার্জি হচ্ছে, আমরা দেখো যে স্পিন স্টেট যেহেতু -12, তখন আমরা বলেছি যে এই এনার্জি হচ্ছে -12 GBH। হ্যাঁ, আর উপরেরটার এনার্জি হচ্ছে +GBH। এবং তুমি যদি উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করো, তাহলে দেখবে যে মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে হাফে হাফে 1, অর্থাৎ এনার্জি গ্যাপটা হচ্ছে GBH, যেটা আমি এখানে তোমার ক্যালকুলেট করে দেখিয়েছি। তো এবং এখানে যেটা হচ্ছে তোমার স্পেকট্রোস্কোপিক স্প্লিটিং প্যাটার্ন, এবং এটার বেলো হচ্ছে 2.0023, এবং বিটাটা হচ্ছে বোর ম্যাগনেটন আর কি, এবং এটার করেসপন্ডিং বেলোটা হচ্ছে 0.97 ইন্টু 10⁻⁻23 আওয়ার্স পার গজ, এবং এইচটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, সুতরাং এখন যে এনার্জি গ্যাপ হলো, এই এনার্জি গ্যাপের সমান এনার্জি যদি তুমি বাইরে থেকে অ্যাপ্লাই করো রেডিও ফ্রিকোয়েন্সি, আমরা যেটাকে বললাম যে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে, তাহলে যেটা হচ্ছে এই লো স্পিন এনার্জি স্টেট থেকে একটা ইলেকট্রন হাই স্পিন এনার্জি স্টেটে যায়। এই যে যাওয়া বা তার যে ইয়েটা, সেটাকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স এনার্জি। এই জন্য এই স্পেকট্রোস্কোপিটাকে আসলে বলা হয়েছে যে ইলেকট্রন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। এখন এই যে করেসপন্ডিং এনার্জি, যেটা the ESR spectrum is observed when the transition between two different energy level takes place by absorbing the quantum of radiation frequency in microwave region. যখনই তোমার এই এনার্জি সেপারেশনের সমান এনার্জি সাপ্লাই দেওয়া হয়, তখনই তোমার
ট্রানজিশন হয় এবং তার করেসপন্ডিং একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম আসলে পাওয়া যায়। হ্যাঁ, এখন এখান থেকে তোমার একটা মলিকুলকে যদি তুমি ইএসআর স্পেকট্রাম মেজার করে যদি দেখো যে এর মধ্যে একটা স্পেকট্রাম আছে, হ্যাঁ, বা একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম হয়, ইট ইন্ডিকেটস, হ্যাঁ, এই যে যদি স্পেকট্রাম পাওয়া যায় তাহলে তুমি বুঝে নিবা যে আসলে এই মলিকুলের মধ্যে আনপেয়ার্ড বা তোমার প্যারাম্যাগনেটিক স্পিসিস অথবা আনপেয়ার্ড অথবা ফ্রি রেডিক্যাল আছে। যদি মলিকুলটাতে তুমি মেজার করার পরে দেখা যাচ্ছে কোনো স্পেকট্রামই নাই, তার মানে তুমি কি বুঝবা যে এটার মধ্যে আসলে কোনো ধরনের ফ্রি অথবা আনপেয়ার্ড ইলেকট্রন নাই। থাকলে তো অবশ্যই সে প্যারাম্যাগনেটিক হতো এবং ইএসআর অ্যাক্টিভিটি দেখাতো। আর দেখো, the presence of electron spin resonance signal proves the presence of unpaired electron in the sample. The intensity of the absorption line is proportional to the number of unpaired electron. অর্থাৎ এই যে তুমি অ্যাবজর্পশন স্পেকট্রাটা পাবা, এটা কতটা বড়, হ্যাঁ, এটা রেশিওর উপর ডিপেন্ড করে যে যত সংখ্যা, যত ইলেকট্রনের আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হবে এই সিগন্যাল তত ইন্টেন্সিটি বাড়বে, এবং এটার উপর বেস করে মূলত নাম্বার অফ ইলেকট্রনও বের করা যায়। আরেকটা জিনিস তুমি একটু খেয়াল করে দেখো যে আমি এখানে দুইটা স্পেকট্রাম দেখেছি, উপরেরটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, কিন্তু ইএসআর স্পেকট্রাম নরমালি মেজার করা হয় নিচের যেটা দেখতেছো যে তোমার প্লাস মাইনাস অর্থাৎ ডবল ফেজের যে স্পেকট্রামটা, সেটা আসলে এগুলাকে বলা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভস অফ অ্যাবজর্পশন স্পেকট্রাম। ইএসআর স্পেকট্রাম নরমালি মেজার করা হয় হচ্ছে এজ এ ফার্স্ট ডেরিভেটিভস অফ দা তোমার অ্যাবজর্পশন স্পেকট্রাম। কেন মেজার করা হয় তার একটা ছোট কারণ হিসেবে আমি তোমার নিচে কারণটা উল্লেখ করে দিয়েছি যে ESR gives the first derivative spectrum to improve the resolution sensitivity of the signal, making it easier analysis complex spectrum with overlapping peaks. অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যদি কোনো সিস্টেমে তোমার একাধিক ইলেকট্রন থাকে তখন তো সে কি করবে, ব্রড একটা পিক দিবে যেটা দিয়ে আসলে খুব সহজে ডায়াগনোসিস বা ইয়া করা সম্ভব না। অর্থাৎ যখনই পিকটা বোঝা হয়ে যাবে কোনটা কোনটার জন্য, সেটা যেমন ডায়াগনোসিস করা কঠিন, আবার পিকের শার্পনেস কমে যায়, রেজলিউশন কমে যায়। ফলে এটা তো আমি দেখাচ্ছি তোমাকে একটা সিঙ্গেল ইলেকট্রনের জন্য, যখনই তোমার এই ইলেকট্রনটা কাপলিং এ যায় তখন স্পেকট্রাম আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, তখন এগুলো আইসোলেশন করা যায়। এই জন্যই ফার্স্ট ডেরিভেটিভ স্পেকট্রাম মেজার করা হয় মূলত সুইপিং দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটা কি, সুইপিং করাটা মানে আমরা তো দেখেছি যে এনএমআর এর ক্ষেত্রে যে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন তোমার এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা চেঞ্জ করা, হ্যাঁ, যে একবার অ্যালাইন টু দা ইলেকট্রন স্পিনের সাথে আবার যখন উল্টো করে তখনই আলটিমেটলি দেখা যাচ্ছে সে তোমার পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে দেয়। তাতে লাভটা হচ্ছে এই পিকটা তখন খুব শার্প হয়ে যায়, ওয়েল রেজুলেটেড, এবং সহজে তখন কমপ্লেক্স স্পেকট্রাম গুলাকেও অ্যানালাইসিস করা যায়। তার মানে আমি এখানে দুইটা কথা বললাম রেজোনেন্সের পরে, যে ইএসআর স্পেকট্রাম গুলো অ্যাবজর্পশন স্পেকট্রাম থেকে একটু ডিফারেন্ট, অর্থাৎ তাকে ফার্স্ট ডেরিভেটিভস অফ অ্যাবজর্পশন স্পেকট্রাম হিসেবে মেজার করা হয়, যেখানে তোমার স্পেকট্রামটা আসলে তোমার প্লাস মাইনাস দুই দিকেই থাকে আর কি। এবং এটার মেইন কারণটা হচ্ছে যে তাতে তোমার স্পেকট্রামের রেজুলেশন ভালো হয়, সেন্সিটিভিটি ভালো, এবং সহজে এগুলাকে আইসোলেটও করা যায়। নর্মালি যদি আমরা মেজার করতাম তাহলে উপরেরটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে আসলে কমনলি তোমার বা মোস্ট কমন প্র্যাকটিসটা হচ্ছে নিজের যে ফার্স্ট ডেরিভেটিভস যেটা, সেটাই আসলে মেজার কেন করা হয় একটু পরে স্পেকট্রাম দেখলে তোমরা আন্দাজ করতে পারবে আশা করি। এই হচ্ছে তোমার ইএসআর স্পেকট্রোস্কোপির প্রিন্সিপাল। যদি তুমি এনএমআর এর সাথে তুলনা করো, মোস্টলি সিমিলার। হ্যাঁ, মোস্টলি সিমিলার আমি বলছি যে ডিসিমিলারিটিজও কিছু আছে, নাহলে তো হইতো না। কারণ এই আগেরটাতে এনএমআর এর ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস ছিল হচ্ছে নিউক্লিয়াস, আর এখানে আসলে আমরা অ্যানালাইসিস করছি হচ্ছে ইলেকট্রন। হুম, তো এখন দুইটার একটা কম্পারিজন আমি তোমাদেরকে দেখিয়েছি সহজে বোঝার জন্য, যে টাইটেলটা কি হচ্ছে, যে আমি ঠিক করে দিচ্ছি যে এই যে ইএসআর এবং এনএমআর স্পেকট্রোস্কোপি টেকনিকটাকে যদি তুমি কম্পেয়ার করতে চাও যে এই দুইটার মধ্যে আসলে তফাৎ কি, মিল আর অমিলটা আসলে কি। মিলের ক্ষেত্রে দেখো অনেকগুলা মিল এখানে আছে, যেমন ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হ্যাঁ, এগুলা দুইটাতেই লাগে। তো কি সিমিলারিটিস, যেমন হচ্ছে তোমার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যেমন দুইটার ক্ষেত্রে দেখো যে দুইটা স্পিন স্টেট থাকে, যেমন লোয়ার স্পিন স্টেট থেকে হায়ার স্পিন স্টেটে যায়। হ্যাঁ, সুতরাং এই দুইটার মধ্যে তোমার ইলেকট্রন এবং নিউক্লিয়ার দুইটার মধ্যে একটা
সিমিলারিটিস আছে, যেটা ম্যাগনেটিক ফিল্ডও আসলে লাগে। তারপরে তোমার রেডিয়েশনের কথা যদি বলো, যে দুইটার মধ্যেই তোমার হাই ফ্রিকোয়েন্সির রেডিয়েশন ইউজ করতে হয়। হ্যাঁ, রেডিয়েশন ইউজ করতে হয় অর্থোগোনাল টু দ্য স্ট্যাটিক ফিল্ড টু কজ দ্য রেজোনেন্ট ট্রানজিশন বিটুইন দ্য স্পিন স্টেট। হ্যাঁ, দুইটার মধ্যেই তোমার আলাদা করে আবার রেডিয়েশন দিতে হয়। এবং যেটা হচ্ছে যে এক জায়গায় নিউক্লিয়ার স্পিন কি করে এনার্জি অ্যাবজর্ব করে আপার স্টেটে যায়, এখানে ইলেকট্রনিক স্পিন এনার্জি অ্যাবজর্পশন করে আপার স্টেটে যায়। ফলে তিনটা চারটা জিনিসের মধ্যে সিমিলারিটিস আছে। একটা বললাম যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, তারপরে ম্যাগনেটিক ফিল্ড লাগে দুটাতেই, দুটাতেই বাইরে থেকে তোমার রেডিয়েশন বা এনার্জি দিতে হয়, আবার দুইটাতেই এনার্জি অ্যাবজর্পশন করে লোয়ার স্টেট থেকে আপার স্টেটে যায়। সুতরাং এই চারটা জিনিস ধর দুইটার মধ্যে সমান, কিন্তু এই সমানের মধ্যেও কিছু অসমান জিনিস আছে। যেমন দেখো যে ESR স্টাডিজ দ্য আনপেয়ার্ড ইলেকট্রন whereas NMR স্টাডিজ দ্য অ্যাটমিক নিউক্লিয়াই উইথ জিরো নন স্পিন। হ্যাঁ, আমরা যখন তোমাদেরকে NMR পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে NMR এর ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে I ইকুয়াল নট ইকুয়াল জিরো, অর্থাৎ তার যে স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা কোনোভাবেই জিরো হতে পারবে না, তার বেশি হতে হবে, তাই না? আর এখানে আমরা যেটা বললাম যে ESR এর ক্ষেত্রে তোমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, কিন্তু এখানে NMR এর ক্ষেত্রে ইলেকট্রনের কোনো ইস্যু নাই। সেখানে যেখানে নিউক্লিয়াস থাকতে হবে তার স্পিন কোয়ান্টাম নাম্বার জিরো হওয়া যাবে না, এটা একটা ডিসিমিলারিটিস। দ্বিতীয়টা দেখো যে ESR স্যাম্পল মাস্ট হ্যাভ দ্য আনপেয়ার্ড ইলেকট্রন বাট দ্য স্যাম্পল NMR মাস্ট হ্যাভ নিউক্লিয়াই উইথ ম্যাগনেটিক মোমেন্ট। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে এখানে স্পিন জিরো হওয়া যাবে না, আবার দ্বিতীয়টাতে বললাম যে ওখানে তোমার ম্যাগনেটিক মোমেন্ট থাকতে হবে। তিন তিন এবং চার দেখো যে আমরা দুইটাতেই বলেছি সিমিলারিটি হিসেবে যে দুইটাতে রেডিয়েশন লাগে, কিন্তু ডিসিমিলারিটিস হচ্ছে যে ESR এ লাগে মাইক্রোওয়েভ আর NMR এ লাগে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সির এনার্জি মূলত কম। হ্যাঁ, তোমার মাইক্রোওয়েভের থেকে রেডিও ফ্রিকোয়েন্সির এনার্জি কম, কারণ যেহেতু ওইটা ছিল একটা নিউট্রাল পার্টিকেল বা নন জিরো স্পিন কোয়ান্টাম নাম্বার, আর ইলেকট্রনটা হচ্ছে চার্জ পার্টিকেল, ফলে তার যে এনার্জি গ্যাপ সেটা নর্মালি নিউক্লিয়াস থেকে অনেক বেশি। ফলে এই ট্রানজিশনের জন্য যে এনার্জি দিতে হয় সেটা নর্মালি তোমার নিউক্লিয়াসের থেকে বেশি হয়। ফলে তোমার ইলেকট্রনের যে ট্রানজিশনের জন্য যে রেডিয়েশন ইউজ করে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ রেঞ্জের, আর NMR এর জন্য ইউজ করা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি রিজিয়নের আর কি। আর তারপরে ESR ইজ মোর সেনসিটিভ, হ্যাঁ, as the electron have much larger magnetic moment, যেহেতু চার্জ সুতরাং তার ম্যাগনেটিক মোমেন্ট তোমার ওই নিউক্লিয়াস থেকে একটু বেশি, কিন্তু NMR আবার ইলেকট্রনিক স্পেকট্রাম রেজোনেন্স থেকে অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি ইউজ হয়। হ্যাঁ, আর ESR provides the information about the electronic environment আর NMR provides the information about the chemical environment of the nuclei। সুতরাং দুইটার মেইন পারপাস যদি বলি যে তোমার ESR দেয় ইলেকট্রন সম্পর্কে আইডিয়া, আর NMR দেয় ওখানে কি ধরনের নিউক্লিয়াস আছে সেই সম্পর্কে বা তার কি এনভায়রনমেন্ট আছে সেই সম্পর্কে আইডিয়া। সুতরাং তোমার দেখো যে ESR আর NMR খুব কাছাকাছি হলেও মেজর কিছু তফাৎ আসলে আছে। হ্যাঁ, সুতরাং এগুলো একটু অনেক সময় পরীক্ষা থেকে যেতে পারে যে গিভ এ কম্পারিজন বিটুইন ESR এন্ড NMR স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, হোয়াট আর দ্য সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ বিটুইন ESR এবং NMR স্পেকট্রোস্কোপি, পরীক্ষা কিন্তু থেকেই যেতে পারে। হ্যাঁ, সুতরাং একটু খেয়াল করে পড়ে, এবং এগুলো তুমি দেখলে তোমার ESR এবং NMR এর কম্পারিজন করতে খুব সহজ হবে, যেহেতু তোমার প্রিন্সিপাল আমরা পড়িয়েছি ভেরি সিমিলার, কিন্তু ওই ভিতরে কিছু কিছু গ্যাপ আছে। যেমন নিউক্লিয়াসের এনার্জি গ্যাপ থেকে ইলেকট্রনের এনার্জি গ্যাপ অনেক বেশি, ফলে ইলেকট্রনের যে এনার্জি আমরা সাপ্লাই বা রেডিয়েশন দিতে হয় সেটা NMR এর থেকে অনেক বেশি। এবং যেহেতু ইলেকট্রন চার্জ পার্টিকেল সুতরাং তার যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট থেকে বেশি। হ্যাঁ, হ্যাঁ, আর ESR মূলত ইলেকট্রনের এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার এই নিউক্লিয়াস বা NMR গুলা মূলত ওই নিউক্লিয়াই এবং তার কেমিক্যাল এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া দেয়। তো এই হলো তোমার ESR এবং NMR এর মধ্যে একটা কম্পারিজন। আর এরপরে আমরা যে ইস্যুটাতে চলে আসছি যেটা হচ্ছে DPPH। হ্যাঁ, DPPH হচ্ছে ডাইফিনাইল পিকরাইট, হ্যাঁ, ফিনাইল হাইড্রাজল। হ্যাঁ, নামটা লিখে দিলে ভালো করতাম। DPPH এটা একটা ওয়াইডলি ইউজ স্ট্যান্ডার্ড ESR এ, এটাকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ করা হয় আর কি।
কেন স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করা হয়? কারণ আমি স্ট্রাকচারটা ডানে দিয়েছি, দেখো নাইট্রোজেনের উপর একটা রেডিকেল আছে এবং দিস ইজ এ স্টেবল রেডিকেল, এবং তার স্পেকট্রাম মাপলে তুমি যদি একটা সার্টেন কন্ডিশনে মাপো সবসময় একরকমই পাওয়া যায়। তো স্টেবল রেডিকেল উইথ নোন এন্ড কনসিস্টেন্ট স্পেকট্রাল প্রপার্টিস। তো ডিপিপিএইচ কি জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করে? আমরা বললাম যে এটা একটা স্টেবল রেডিকেল এবং কনসিস্টেন্ট, তার স্পেকট্রাম মেজারমেন্ট যদি তুমি করো তাহলে দেখা যাচ্ছে সবসময় একটা কনস্ট্যান্ট স্পেকট্রাল মেজারমেন্ট দেখা যায়। এই জন্য ডিপিপিএইচ কে একটা রেডিকেল, ওয়াইডলি ইউজ রেডিকেল হিসেবে ইএসআর ইউজ করা হয়ে থাকে। এবং কিভাবে ইউজ করা হয়ে থাকে আমি তোমাদেরকে যদি বলতে চাই যে যদি কোন একটা আননোন স্যাম্পলের মধ্যে তুমি মাপার পরে ধরো ইএসআর অ্যাক্টিভ আসলো, হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি বুঝতে পারলা দিস ইজ এ প্যারামেডিক সাবস্টেন্স, কিন্তু কয়টা ইলেকট্রন আছে সেটা তুমি বুঝতে পারছো না, হ্যাঁ, কারণ কারণ তো স্পেকট্রাম তো তোমার ধরো ব্রড স্পেকট্রাম যদি হয়, কোনো কাপলিং না হয়, তাহলে এটা থেকে বোঝা কঠিন। ফলে এই যে স্ট্যান্ডার্ডের স্পেকট্রামটা মাপা হয়, তারপরে তোমার স্যাম্পলের স্পেকট্রাম মাপা, ফলে দুইটার ইন্টেন্সিটি রেশিও করে খুব সহজেই বুঝে ফেলা যায় যে আসলে তোমার এই আননোন স্যাম্পলের মধ্যে কয়টা আনপেয়ার্ড অথবা ফ্রি ইলেকট্রন ছিল। এই কথাটা আমি এখানে লিখে দিয়েছি। The number of electron in unknown sample is determined by comparing the spectrum of DPPH, হ্যাঁ, এবং নিচে দেখো যে আমি এই ডিপিপিএইচ স্পেকট্রামটা তোমাদেরকে আমি দেখিয়েছি যে ইন সলিউশন ইট শোজ দ্য 5 লাইন এন্ড রিলেটিভ ইন্টেন্সিটি হচ্ছে 1:2:3:2:1, হ্যাঁ। এই কথাটা কোত্থেকে আসলো? আমি এখানে আর বেশি পড়াই না, যেহেতু তোমাদের ইএসআর এর সিলেবাসটা খুবই ছোট, হ্যাঁ, আর ইএসআরটা তোমার এনএমআর থেকে একটু কঠিন, হ্যাঁ, ফলে আমি আসলে মেজরি এগুলা স্কিপই করেছি বলতে পারো। যে এই যে ইয়াটা আর যেহেতু এনএমআর এর সাথে অনেক বেশি সিমিলার, এই রেশিওটা কোত্থেকে আসলো তুমি আমাকে খুব সঙ্গত কারণে প্রশ্ন করতে পারো। এই রেশিওটা আমি তোমাদেরকে যখন এনএমআর পড়িয়েছি তখন তোমাদেরকে আমি একটা প্যাসকেলের ট্রায়াঙ্গেল পড়িয়েছিলাম। হুম, প্যাসকেলের ট্রায়াঙ্গেল পড়িয়েছিলাম, যদি তোমাদের মনে থেকে থাকে। আমি তারপরে একটা এক্সাম্পলের মধ্যে প্যাসকেল ট্রায়াঙ্গেল দেখিয়েছি যাতে আবার রিকল করা যায়। তো সেই সুবাদে তোমার ওই প্যাসকেল অনুসারে সে আসলে দেখা যাচ্ছে এই রকম ইন্টেন্সিটি 5টা লাইন দেখায়। এখন তোমার প্রশ্ন হতে পারে যে তোমার 5টা লাইন কেন দেখায়? 5টা লাইন দেখানোর পিছনে যে যুক্তি আমরা বলি যে এই কাপলিংটা মূলত তোমার ওই যে এনএমআর এ যে n+n রুল পড়েছিলাম ওই রুলটাই আসলে এখানে মেনে চলে, 2ni+1। এটা হচ্ছে ওখানে ছিল নিউক্লিয়াস স্পিন, এখানেও নিউক্লিয়াস স্পিন, হ্যাঁ, যে তোমার পাশের যে নিউক্লিয়াস আছে অ্যাক্টিভ নিউক্লিয়াস সেগুলোর সাথে সে কাপলিং করে। এখানে কি হয়েছে তুমি দেখো যে এইটার অ্যাডজাসেন্ট অ্যাটম হচ্ছে তোমার নাইট্রোজেন 2টা, তাই না? তারপরে আছে কার্বন। তো কার্বন আমরা তো জানি সেন্সিটিভিটি খুব কম, সুতরাং নাইট্রোজেনের সাথে মূলত এই যে ফ্রি ইলেকট্রনের স্পিনটা সেটা কাপলিং হয়, হ্যাঁ। আরেকটা জিনিস তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে নাইট্রোজেনের স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, হ্যাঁ, মনে আছে তোমাদের? এনএমআর যে পড়িয়েছিলাম ওটা আরেকটা আজকে একটু উল্টায় দেখো, তাহলে দেখবো যে ওখানে আমি মেনশন করে দিয়েছিলাম যে নাইট্রোজেনের স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1। ফলে ওই সংখ্যাটা যদি এখানে এন এর সংখ্যা হচ্ছে 2, কারণ 2টা নাইট্রোজেন আছে, আর আই এর মান হচ্ছে 1, বুঝছো? তাহলে এন এর মান 2, আই এর মান 1 যদি বসাও 2 2 1 গুণ করলে 5, হ্যাঁ। স্পিন কোয়ান্টাম নাম্বার যদি ইয়ে করো যে যেহেতু 2 × 4 ½ সুতরাং এখান থেকে তুমি আসলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 2, আবার স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে যে তোমার নাইট্রোজেনের স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে তোমার 1, হ্যাঁ। তাহলে 2 × 2 × 1, হ্যাঁ, সমান তোমার 4, 4-এর সাথে 1 যদি যোগ করে তাহলে এই সংখ্যাটা হবে 5। ফলে যেটা দেখা যাচ্ছে যে এই ফ্রি ইলেকট্রনের যে স্পেকট্রামটা তুমি সলিউশনে পাও সেটা এই যে ভিতরে যে সলিড লাইনটা এরকম 5টা লাইন আসলে পাওয়া যায়, হ্যাঁ, 5টা লাইন পাওয়া যায়, এবং সেটা মূলত 2ni+1 যে রুলটা আমরা বলেছিলাম সেটা মেনে আসলে 5টা লাইন পাওয়া যায়। সুতরাং তোমাকে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে যে যখনই ইএসআর স্পেকট্রাম ডিপিপিএইচ এর মেজার করা হয় সে 5টা লাইন দেখায়, এবং তার 5টা লাইনের যে ইন্টেন্সিটি সেটা হচ্ছে তোমার 1:2:3:2:1, হ্যাঁ। এই রেশিওটা আসছে তোমার প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে,
আর যে 5টা লাইন সেটা হচ্ছে 2n1 রুল মেনেই আসলে হয়েছে। এখানে নিচে দেখো আরেকটা জিনিস লেখা আছে যে ইন সলিড স্টেট দ্য ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য মেনি মলিকুলস লিডস টু দ্য ব্রডেনিং অফ দ্য ইন্ডিভিজুয়াল হাইপারমার্স ইনটু এ সিঙ্গেল লাইন। তোমার এখানে ওই স্পেকট্রামের মধ্যে দুইটা লাইন আসলে দেখানো আছে। একটা ছিল সলিড লাইন, যেখানে দেখো 5টা পিক বোঝা যায় যে একটা প্লাসের 5টা মানে এখানে 5টা লাইন হয়েছে। কিন্তু যখনই তোমার সলিড স্টেটে মেজার করে তখন তো অনেক স্যাম্পল কাছাকাছি থাকে, ফলে তোমার এই যে ফ্রি রেডিক্যালটা এই দুইটা নাইট্রোজেনের সাথে তো পরেই পাশে আরেকটা যে নাইট্রোজেন, মানে অর্থাৎ অনেকগুলো মলিকুলের অন্য মলিকুলের নাইট্রোজেনের সাথে কাপলিং করে, ফলে একটা ব্রড এবং দেখা যাচ্ছে যে সবগুলো সিগন্যাল মার্জ করে একটা ব্রড সিঙ্গেল লাইন পাওয়া যায়। হ্যাঁ, কি বললাম যে যখন তোমার সলিড স্টেটে থাকে তখন এই নাইট্রোজেনের রেডিক্যালটা অন্য মলিকুলের নাইট্রোজেনের সাথেও ইন্টারাকশন করতে পারে, তাহলে অনেকগুলো ইন্টারাকশন একসাথে একটা ব্রড এবং একটা ইন্ডিভিজুয়াল হাইপার লাইন আসলে পাওয়া যায়। তাহলে পরীক্ষায় কিন্তু এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় থাকতে পারে যে in solution DPPH shows the 5 lines whereas in solid state it shows a single broad line explain। হ্যাঁ, এরকম করে থাকতে হবে, তখন তোমার কিন্তু এই কথাটা বলতে হবে যে যখন তোমার সলিউশন স্টেটে থাকে তখন এই নাইট্রোজেন এই ফ্রি রেডিক্যালটা পাশে দুইটা নাইট্রোজেনের সাথে কাপলিং করে তোমার 2SN রুল মেনে চলে এবং সেখান থেকে 2ni+1 রুল অনুসারে 5টা লাইন আসলে দেখায়, এবং যাদের ইন্টেন্সিটি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসকেল ট্রায়াঙ্গেল 1 2 3:2:1। কিন্তু যখনই সলিড স্টেটে থাকে তখন যেটা দেখা যায় যে আসলে তোমার অনেকগুলা কাপলিং হয়, কারণ তখন মলিকুল গুলা সলিড স্টেটে সবই কাছাকাছি থাকে, তখন অন্য মলিকুলের নাইট্রোজেনের সাথে কাপলিং করে সবগুলা কাপলে মার্জ করে একটা ব্রড সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হাইপার লাইন আসলে মার্জ আকারে পাওয়া যায়। বুঝতে পারছো এই এটা যে স্ট্যান্ডার্ড কেন ইউজ করা হয়, তার কেন 5টা লাইন পাওয়া যায় কিন্তু সলিড স্টেটে মাপলে দেখা যাচ্ছে একটা লাইন পাওয়া যায়। প্রাপ্তি কি বলতে পারবে? বুঝতে পেরেছো আমার কথাটা প্রাপ্তি? আশিক, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মানে এই এই যে আমরা ডিপিপিএইচ সম্পর্কে কথা বললাম, হ্যাঁ, যে তার দুই ধরনের স্পেকট্রাম, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। তানিয়া, অর্পিতা, আমাকে শুনতে পাচ্ছ? অর্পিতা, জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো। তাসনুভা, তুমি কি হলের ইয়েতে নাই নাকি? ও প্রাপ্তি, স্যার আছি। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। পরীক্ষার জন্য কমন, হ্যাঁ, বলে দিলাম। যাই হোক, আমরা এখন আরেকটু আগাই। যে এই যে হচ্ছে একটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক বা তোমাকে আমি বলতে পারি ইলেকট্রন স্পিক রেজোনেন্স স্পেকট্রোমিটার। এখন দেখো যে এই মিটারের সবচেয়ে বড় জিনিস যেটা ভিজিবল, অনেক কিছুই দেখা যায় না ছবি দেখে। তোমার এখানে একটা স্যাম্পলার আছে যেখানে তোমার সলিউশনটা দেয়া হয়। সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে ইএসআর এর তোমার এই দুইটা ম্যাগনেট, দেখছো দুইটা চাকার মতো দেখা যাচ্ছে না? এই দুইটা দিয়ে মূলত তোমার ম্যাগনেটিক ফিল্ড এবং স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। এনএমআর এর মেশিন তোমাদের আমি জানি না ছবি দেখিয়েছিলাম কিনা, ওখানে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড আসলে থাকে, যেমন বড় ম্যাগনেট ইউজ করা হয়। এই জন্য আমরা সবসময় বলি যে এইগুলা ইউজ করার সময় কাউকে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে না যাওয়ার জন্য। হ্যাঁ, কারণ এই ম্যাগনেট গুলো এতই স্ট্রং যে এই মোবাইল এগুলো নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এখানেও দেখো কত বড় দুইটা, একদম মনে হয় যে গাড়ির চাকার মতো দুইটা বড় ম্যাগনেট আছে, যার মাঝখানে আসলে ইলেকট্রনের ওই স্যাম্পলটা গিয়ে করে ওইটাকে ওই যে স্প্লিটিংটা আসলে করা হয়ে থাকে আর কি। তো হলে তোমার ম্যাগনেটিক তোমার ইলেকট্রন স্পিড স্পেক্ট্রোমিটারের কয়েকগুলো কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে সোর্স, যেমন কি ধরনের এনার্জি, যেমন হচ্ছে ক্লাইস্ট্রন, তারপর আইসোলেটর, ওয়েভ মিটার, বিভিন্ন ভাবে ওই যে এনার্জি সোর্সটা আসলে থাকে। তারপরে যেটা হচ্ছে তোমার সার্কুলেটর আর ম্যাগনেটিক টি, আমরা যে তোমাদেরকে বলেছিলাম না যে সুইপ করে ম্যাগনেটিক ফিল্ডটা, সুতরাং এই ম্যাগনেটিক ফিল্ডে তখন দেখা যাচ্ছে সার্কুলেটিং করে আর কি। তারপরে স্যাম্পল কেভিটি, যেখানে তোমার স্যাম্পলটা আসলে দেয়া হয়, এই যে তোমার কেভিটিটা দেখা যাচ্ছে। তারপরে
তোমার ডিটেক্টর লাগে যেটাকে ডায়াগনোসিসের জন্য, এবং এই ধরনের সিগন্যাল গুলাকে যেরকম পায় তার থেকে অনেক বেশি অ্যাম্পলিফাই করার জন্য অ্যাম্পলিফায়ার থাকে। এবং দেখা যাচ্ছে ব্যান্ড রেকর্ডার, মানে অর্থাৎ ওই যে তোমার স্পেকট্রাম কি বলে অটোমেটিক্যালি স্পেকট্রাম গুলা দেখা যাচ্ছে ওই রেকর্ডারের প্রিন্টারের মধ্যে। এখানে এখন তো আধুনিক প্রিন্টার চলে আসছে, আগে তোমার ওই মেশিনের সাথেই তোমার রেকর্ডার থাকতো, যেটা ওই কলমের মতো দাগ দিয়ে দিয়ে ওই স্পেকট্রামটাকে তখন রেকর্ড করে দিত আর কি। ফলে এই কয়েকটা কম্পোনেন্ট থাকে, এগুলা জাস্ট তোমাদেরকে জানানোর জন্য এবং দেখানোর জন্যই দেখাইলাম আর কি। হ্যাঁ, এখন সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হাইপার ফাইন স্প্লিটিং। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হাইপার ফাইন স্প্লিটিং আসলে কি? বারবার আমরা অ্যানিমারে চলে যাচ্ছি, যে অ্যানিমার যখন আমরা আসছিল তখন আমরা একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা ছিল কাপলিং। মনে আছে যে যদি কোনো একটা নিউক্লিয়াসের পাশে যদি নিউক্লিয়াস থাকে তাহলে একটার সাথে একটা কাপলিং হয়। ইএসআর আসলে কি হয়? ইএসআর এ যদি তোমার একটা ইলেকট্রন থাকে, তার পাশে যদি নিউক্লিয়াস মানে কোন একটা নিউক্লিয়াই থাকে যেগুলোর ম্যাগনেটিক মোমেন্ট আছে, তাহলে ওগুলোর সাথে আসলে দেখা যাচ্ছে কাপলিং হয়। তার মানে কি, যে হাইপারফাইন স্প্লিটিং ইজ দ্য স্প্লিটিং অফ an atom energy level due to the interaction between magnetic moment of electron and the atomic nucleus। হ্যাঁ, দুটা জিনিস দেখো, আগের যে নিউক্লিয়াসে কাপলিং, আর এখন হাইপারফাইন স্প্লিটিং মূলত হয় কিসে? তোমার অ্যাটমিক ইলেকট্রনিক স্পিন আর অ্যাটমিক নিউক্লিয়ার মাধ্যমে আসলে কাপলিং করে স্প্লিটিং গুলা হয়। তুমি আগের স্পেকট্রাম পর্যন্ত আমরা দেখেছি যে যদি তার ডিজেনারেসির স্পিন হচ্ছে তোমার প্লাস মাইনাস হয় এবং অ্যাপ্লাইড ফিল্ড দিলে এরকম মাইনাস হাফ প্লাস হয়। এখন যদি তার পাশে একটা তোমার নিউক্লিয়াই থাকে যে ম্যাগনেটিক মোমেন্ট থাকে, তখন আবার সেটার সাথে ইন্টারেকশন করে এই প্রত্যেকটা এনার্জি লেভেল দেখা যাচ্ছে আবার দুইটা করে ভাগ হয়। ফলে এই যে দুইটা থেকে মাইনাস থেকে প্লাস, আবার প্লাস থেকে মাইনাসের মধ্যে দেখা যাচ্ছে ওই ট্রানজিশনটা হয়। হয়ে দেখো কি সুন্দর শার্প লাইন আসলে তোমার পাওয়া যায়। এই যে তোমার কাপলিং করে তোমার এই সিঙ্গেল, আগেটার মধ্যে দেখাছিলাম যে ব্রড সিগন্যাল, সেটা ভাগ হয়ে এরকম একাধিক ইয়েতে হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি হাইপার ফাইন স্প্লিটিং। আবার এই যে ইন্টারেকশন, সেটাকে আবার বলে হাইপার ফাইন কাপলিং। মনে রাখতে হবে হ্যাঁ, যে এখানে মূলত ইন্টারেকশনটা কিসের মধ্যে হয়েছে? ইলেকট্রনের সাথে নিউক্লিয়াই। এনএমআর এর কাপলিংটা ছিল নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের আর কি, কিন্তু এখানে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াস মনে রাখতে হবে। এবং দেখো এনএমআর স্পেকট্রামটা কিরকম ছিল আর ইএসআর স্পেকট্রামটা কিন্তু ডিফারেন্স আছে। তো এই যে এনএমআর এ যেমন আমরা কাপলিং কনস্ট্যান্ট ছিল, এখানেও কিন্তু তোমার কাপলিং কনস্ট্যান্ট কিন্তু এখানেও আছে, যেটাকে তোমার বলে হাইপার ফাইন কাপলিং। এই যে আমি এখানে দেখাইছি এইচএফসি দিয়ে বোঝাতে চেয়েছে যে আসলে হাইপার ফাইন কাপলিং আর কি। সুতরাং এখানে মূলত কাপলিং করে এই স্প্লিটিং প্যাটার্নটা আসলে মূলত তৈরি হয় আর কি। ইটস আ ভেরি সিম্পল। আমরা এক্সাম্পল হিসাবে একটা ইলেকট্রনের ব্যাপারটাকে আমরা এখানে এমফাসাইজ করেছি। অর্থাৎ একটা ইলেকট্রনের সাথে একটা প্রোটনের যদি কাপলিং হয় তাহলে এরকম স্পেকট্রাম আসলে পাওয়া যাবে। এখন এই যে ডাবলেট তুমি পাইলা, এটার লজিকটা আসলে কত? লজিকটা সেই একই, যে 2ni+1, যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা বলছিলাম আয়ন মান 1, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে তো সেটা হাফ। হ্যাঁ, মানে একটা হাইড্রোজেন আছে, সুতরাং এখানে যদি হাফ বসাও তাহলে 2 2 কাটা গেলে 1 1 2 আসলে কম্পার্টমেন্টে ভাগ হয়। সুতরাং এই যে স্পেকট্রামটা, সেটা দেখা যাচ্ছে তোমার একটা ইলেকট্রন যদি একটা হাইড্রোজেনের সাথে কাপলিং করে, তাহলে দেখা যাচ্ছে খুব সঙ্গত কারণে সেখানে দুইটা লাইন পাওয়া যায়। এবং এখানে যেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিফারেন্সটা এখানে একটু চেঞ্জ হয়। আমরা বলেছিলাম যে প্রথমে এনার্জি গ্যাপটা মূলত এইচ নিউ, কিন্তু এখানে এই এইচটার মধ্যে ছিল জিবিএইচ হচ্ছে লোকাল ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু যখনই আরেকটা প্রোটন আসে তার যে ম্যাগনেটিক ফিল্ড, সেই এনার্জিটাও আসলে যুক্ত হয়। কারণ যদি তোমার নিউক্লিয়ার ম্যাগনেটিক ফিল্ড যদি হাইড্রোজেনের ম্যাগনেটিক সরি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের একই দিকে হয় তাহলে একরকম হবে, এনার্জি গ্যাপটা একটু কমে আসবে। আবার যদি উল্টা হয় তাহলে দেখা যাচ্ছে এনার্জি গ্যাপটা আর একটু বেড়ে যাবে। সুতরাং তোমার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটার বেলোটা হয়তো বা একটু কম বেশি হতে পারে আর কি। কিন্তু তুমি যে জিনিসটা এখানে তোমার বোঝার ব্যাপার, যে কাপলিং করে যে স্প্লিটিংটা হয়, সেটা মূলত 2ni+1 রুলটা আসলে মেনে চলে, যেটা তোমাকে আমি নিচে লিখে দিয়েছি, যে হাইড্রোজেনের হাফ এবং একটা হাইড্রোজেনের সাথে কাপলিং করে। এই এক্সপ্লানেশনটা মূলত আগের যে পিকচার সেটাই এখানে আসলে লিখে দিচ্ছি।
সুতরাং হাইপারফ্লাইং স্প্লিটিং আসলে কি, যে তোমার একটা ইলেকট্রন স্পিন যদি তোমার একটা নিউক্লিয়ার স্পিনের সাথে কাপলিং করে যে স্পেকট্রাল স্প্লিটিংটা দেখা যায় সেটাকে আমরা বলছি হাইপারফ্লাইং স্প্লিটিং। হ্যাঁ, এবং এই স্প্লিটিং করে মূলত যে স্পেকট্রাম স্প্লিটিংটা হয় সেটা এনএমআর এর মতো 2ni+1 রুলটা আসলে মেনে চলে আর কি। এবং সেখানে n এর মানটা হচ্ছে তোমার নাম্বার অফ নিউক্লিয়াই অ্যাডজাসেন্ট টু দ্য রেডিক্যাল, আর আইটা হচ্ছে নিউক্লিয়ার স্পিন কোয়ান্টাম নাম্বার, নট ইলেকট্রন, এটা মনে রেখো। এই ni সেটা সবই হচ্ছে প্রোটন বা নিউক্লিয়ার জন্য, নাইট্রোজেন বা হাইড্রোজেন দুইটা আমরা বলেছি। এই নাম্বারটা হচ্ছে তোমার নিউক্লিয়ার এবং স্পিন কোয়ান্টাম নাম্বারটাও নিউক্লিয়ার, নট ফর ইলেকট্রন। হ্যাঁ, সুতরাং এটা দিয়ে স্পিনিং আমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়েছি, আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথম যে ফ্রি রেডিক্যালটা সেটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। তো মিথাইল ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে যেটা হয়, ডান পাশের রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ যে 4টা লাইন আসলে পাওয়া যায়, 1, তারপরে 3:3:1। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আসলে স্যার এটা কিভাবে হবে? এই একই তোমার প্যাসকেল রুল অনুসারে হয়। তো এখন যেটা দেখো যে যদি দুইটা স্পিন স্টেট আবার 3টা ইলেকট্রনের সাথে যখন ইয়ে হয় তখন এটা কি করে, একটার সাথে ইয়ে হইলে আমরা দেখছি দুইটাতে ভাগ হয়, কিন্তু যখনই 3টা স্পিনের সাথে যখন ইয়ে হয় তখন দেখা যাচ্ছে আবার প্রত্যেকটা 4টা করে এনার্জি লেভেলে ভাগ হয়। হ্যাঁ, ফলে প্লাস হাফটা 4টাতে ভাগ হলো, আবার মাইনাস হাফটাও 4টাতে ভাগ হলো, ফলে এই এনার্জি লেভেল গুলোর মাধ্যমে যে ট্রানজিশন হয়ে মূলত স্পেকট্রামটা পাওয়া যায় আর কি। ফলে এই যে স্পেকট্রাম, ESS স্পেকট্রাম কন্টেইন 4 ইকুয়ালি স্পেসড লাইন এজ এ কোয়াড্রেট, এবং তাদের রেশিওটা হবে 1:3:3:1। হ্যাঁ, এই রেশিওটাও তোমার প্যাসকেল রুল মেনে চলে, এবং তোমার যে স্প্লিটিং সেটা 2n+1 রুলটা মেনে চলে। কিভাবে মেনে চলে আমরা বলছিলাম যে 2n এর মান হচ্ছে তোমার 3, তাই না, আর i এর মান হচ্ছে যেহেতু হাইড্রোজেন সুতরাং হাফ, তাহলে হাফে আর 2 তে কাটা গেলে থাকে 3+1 = 4। হ্যাঁ, সুতরাং মিথাইল দেখা যাচ্ছে 4টা লাইন দেখায় এবং তার রেশিওটা হচ্ছে এরকম। এরকম আরো অনেক এক্সাম্পল আসলে দেওয়া যেত, আমি 2-3টা তোমাদেরকে দেখিয়েছি। দেখো এইবার জিনিসটা যে ওই যে প্যাসকেল রুলটা কিভাবে করে এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এনএমআরটা একটু খেয়াল করে দেখো। এই যে এখানে দেখো যে বেনজোকুইনন রেডিক্যাল, তো বেনজোকুইনন রেডিক্যাল অ্যানায়ন যদি থাকে একটা মাইনাস আর একটার মধ্যে ফ্রি ইলেকট্রন, এই রেডিক্যালটা আসলে কয়টা স্পেকট্রাম লাইন দিবে? তো সুতরাং এখানে যেটা হচ্ছে যে নাম্বার অফ হাইড্রোজেন বেড়ে 3টা থেকে এখানে হলো 4টা। সুতরাং তুমি যদি ওই যে 2n+1 রুল যদি ফলো করো, একটু তো একই রকম করে যে তোমার এই ইয়ার সাথে দেখো লিখে দিয়েছি আমি, দ্য রেডিক্যাল অ্যানায়ন বেনজোকুইনন এক্সিবিট এজ এ কাপলিং অফ 4 ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, n = 4, i = half। সুতরাং ওই ESR স্পেকট্রাম দেখা যাচ্ছে তোমার ইয়ের মতো 5টা লাইন আসলে দেখা। তো 5টা লাইনের ইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি পাশের 2টা লাইন একটু ছোট ছোট, একটা 2টা, কিন্তু মাঝখানে 3টা লাইন কিন্তু বেশ শার্প। এবং এই স্পেকট্রামকে যদি তুমি নর্মাল টেম্পারেচারে মাপো তাহলে নিচেরটা দেখো খুব শার্প লাইন দেখা যায়, কিন্তু মাইনাসে যদি মাপো তখন দেখা যাচ্ছে ব্রড লাইন পাওয়া যায়, এবং তাদের যে ইন্টেন্সিটি সেটা এই প্যাসকেল রুল অনুসারে আসলে হয় 1:6, 1:4:6:4:1। হ্যাঁ, এবং মূলত ওই জিনিসটাই আর কি। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার আসলে পরীক্ষা এগুলা কিরকম করে থাকবে? 2 রকম করেই থাকতে পারে, যে আমি হয়তো বলে দিতে পারি যে তোমার স্প্লিটিং প্যাটার্ন বা হাইপারফাইন স্প্লিটিং বলতে তুমি কি বুঝো। হ্যাঁ, তোমার এই মলিকুল গুলার হাইপারফাইন স্প্লিটিং স্পেকট্রাম তুমি দেখাও, অথবা আমি তোমাকে বলে দিতে পারি যে 2টা মলিকুলের নাম দিয়ে যে এগুলার তে আসলে ESR এ কয়টা লাইন পাওয়া যাবে ও স্পেকট্রাম কয়টা লাইন থাকবে। তার মানে একটা আমি বলছি যে হয়তো তোমাকে স্পেকট্রাম ড্র করার কথাও বলতে পারি, অথবা বলে দিতে পারি খালি যে তোমার এই স্পেকট্রাম গুলা কয়টা লাইন থাকবে সেটা প্রেডিক্ট করো। তখন তোমার যদি স্পেকট্রাম বলে দিতে বলি তাহলে তুমি স্পেকট্রামটা একটু ড্র করে দিবা। হ্যাঁ, এবং ওখানে তুমি দেখাই দিবা যে এই এনে 4টা প্রোটন ছিল, সুতরাং ইয়াতে স্পেকট্রামটাতে 5টা লাইন পাওয়া গেল। হ্যাঁ, এবং রেশিওটা হবে এই এই এই। অথবা যদি ওটা না বলে যে জাস্ট 5টা লাইন পাওয়া যাবে এই রেশিওতে, ঠিক আছে, এবং সেটা তোমার 2n+1 i রুল
মেনে চলে। তো একই রকম করে দেখো যে যদি বেনজিন রেডিক্যাল যদি থাকে, রেডিক্যাল অ্যানায়ন, যে রেডিক্যালের পাশে আরেকটা অ্যানায়নের পাশে একটা রেডিক্যাল যদি থাকে, তাহলে এখানে দেখো যে 6টা ইকোভ্যালেন্ট হাইড্রোজেন আছে। সুতরাং এবং এখানে ওই Ni+ রুল অনুসারে সঙ্গত কারণে 7টা লাইন পাওয়া যায় এবং দেখো প্রত্যেকটা লাইন ভেরি শার্প। হ্যাঁ, তো একই রকম করে তোমার আহ এইবার যে এক্সাম্পলটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ডিফারেন্ট। দেখো যে মিথক্সি মিথাইল, এই স্পেকট্রামটা তোমার আগের স্পেকট্রাম গুলার মতো না। এরকম যদি হয় যে কোনো একটা রেডিক্যাল তোমার 2 সেট অফ প্রোটনের সাথে কাপলিং করে, হ্যাঁ, আগেরটা খেয়াল করে দেখো যে আগের সবগুলা প্রোটন তোমার ইকুইভ্যালেন্ট ছিল, এখানে যে প্রোটন গুলা সবগুলো ইকুইভ্যালেন্ট না, সেই ক্ষেত্রে কি হয়? আমি তোমাদেরকে এনএমআর একই রকম পড়িয়েছিলাম যে যখন দুইটা নন ইকুইভ্যালেন্ট প্রোটনের সাথে একটা প্রোটন কাপলিং করে, তখন একটার সাথে কাপলিং করার পরে সেই সিগন্যালটা আবার পরের প্রোটনের সাথে কাপলিং করে, যেমন ডাবলেট ফর ডাবলেট, ডাবলেট ফর কোয়াড্রেট। মনে আছে কি তোমাদের এই কথাগুলা? জি স্যার। হ্যাঁ, এখানেও ইএসআর ভেরি সিমিলার, যে যদি কোনো নন ইকুইভ্যালেন্ট প্রোটন বা নিউক্লিয়াসের সাথে যখন ইলেকট্রন কাপলিং করে, তখন এই স্পেকট্রাম গুলা প্রথমে ধরো এই ইলেকট্রন এই দুইটার সাথে কাপলিং করে কি হওয়ার কথা, একটা ট্রিপলেট, তাই না? তাই না? যেহেতু দুইটা তাহলে N+1 রেজোলিউশনের ট্রিপলেট হওয়ার কথা। এই ট্রিপলেটটা কি করে, আবার যে তিনটার সাথে কাপলিং করে, মানে হওয়ার কথা 4টা, সুতরাং টোটাল লাইনের সংখ্যা হয় হচ্ছে 3 4 12। খেয়াল করে দেখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবং এই যে প্রথম যে ট্রিপলেটটা ছিল, আমরা ট্রিপলেটের রেশিওটা কত, 1:2:1। প্যাসকেল রুল একটু যদি খেয়াল করে আবার দেখো 1:2:1। ফলে তুমি সিগন্যালটা দেখো, এই যে সিগন্যাল গুলা ছিল যে এখানে একটা সিঙ্গেল লাইন, এনে একটা সিঙ্গেল লাইন এবং এনে একটা সিঙ্গেল লাইন, যার রেশিও ছিল তোমার 1:2:1। তারপর এটা যখন আবার ওই তিনটার সাথে কাপলিং করেছে, প্রত্যেকটা লাইন আবার 4টা ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, ফলে টোটাল লাইনের সংখ্যা হয়েছে তোমার 3 4 12টা। কিভাবে হয়েছে এখানে পুরোটার হিসাবটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। দেখো যে an example of the methoxymethyl radical has 2 equivalent proton nuclei। প্রথম এই দুইটার সাথে সে কাপলিং করে, হ্যাঁ, and then another 3 equivalent nuclei এর সাথে যখন কাপলিং করে, তখন তার ফর্মুলাটা হয় এরকম যে 2m1 + i1 + 1। হ্যাঁ, এটারে মাল্টিপ্লাই করতে হয় পরের যে সেটের যে কাপলিং সেটা। তো সুতরাং এই কাপলিং করে যে সংখ্যাটা আমরা দেখতে পাই, সেখানে টোটাল সংখ্যাটা মূলত 12। তুমি যদি এই হিসাবটা বুঝে যাও তাহলে খুবই ভালো। না হলে যদি ইন জেনারেল আমি তোমাদেরকে বলি, প্রথম ইলেকট্রনটা কাপলিং করে দুইটা প্রোটনের সাথে, সে একটা ট্রিপলেট হলো। হ্যাঁ, এইটুক তো N+1 রেজোলিউশন। এই ট্রিপলেটটা যখন আরো 4টা আর 3টা কাপলিং করে, প্রত্যেকটা সিগন্যাল আবার 4টা সিগন্যালে ভাগ হলো আর কি। সুতরাং টোটাল সিগন্যালের সংখ্যা হচ্ছে 12। যদি বুঝতে পারো তাহলে বলো, না হলে আমি যদি কেউ বুঝতে না পারো বললে আমি আবার একটু বলছি। কেউ যদি বুঝতে না পারো, বলেন হ্যাঁ, স্যার, আরেকবার একটু বলেন কাপলিংটা। আমরা তোমাদেরকে বারবার প্রোটনের রেফারেন্সটা নিয়ে আসি, যাতে ওই জিনিসটা তোমরা যেহেতু আগেও পড়েছো, আমি পড়েছি, যে যখন কোনো একটা নিউক্লিয়াস পাশের নিউক্লিয়াসের সাথে কাপলিং হয়, তখন N+N রেজোলিউশন মেনে চলে, তাই না? এখন যদি সবগুলা প্রোটন ইকুইভ্যালেন্ট হয়, তাহলে একটা কাপলিংই হয়। নন ইকুইভ্যালেন্ট ইয়ার সাথে দেখা যাচ্ছে একই রকম কাপলিং। কিন্তু যদি তোমার কোনো একটা প্রোটন তার দুই পাশে দুইটা নন ইকুইভ্যালেন্ট প্রোটনের সাথে কাপলিং করে, তখন কাপলিং প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয়। কিরকম ডিফারেন্ট হয়? যেমন পাশে একটার সাথে যদি প্রথমে কাপলিং করে ডাবলেট হয়, এই ডাবলেটটা দেখা যাচ্ছে আরেকটা প্রোটনের সাথে কাপলিং করে ডাবলেট অফ ডাবলেট, অর্থাৎ 2 দুগুণে 4টা লাইন পাওয়া যায়। এই ফর্মুলাটা এখানে আমি অ্যাপ্লাই করেছি, বা অ্যাপ্লাই করেছি এসআর আর কি। আমি তো বই থেকে লিখে নিছি, ওই ছবিটা হয়তো ইয়ে থেকে নিছি। তো এখানে খেয়াল করে দেখো যে এই আমরা পড়তেছি কিন্তু ইলেকট্রন রেজোনেন্স স্পিন স্পেকট্রোস্কোপি, তার মানে মূলত একটা ফ্রি ইলেকট্রন এখানে আছে। সে হাইপারফাইন স্পিডিং এ আমরা বলেছি সে নিউক্লিয়াসের সাথে কাপলিং করতে পারে। তো এই যে কার্বনের উপর রেডিকেল আছে, তার অ্যাডজাসেন্ট হচ্ছে 2টা হাইড্রোজেন, তাই না? সুতরাং প্রথম কাপলিং যদি তুমি বিবেচনা করো, তাহলে 2n+1 রুল অনুসারে সে মূলত দেওয়ার কথা 3টা লাইন, তাই না? অর্থাৎ CH2 গ্রুপের জন্য সে 3টা লাইন দিল, কিন্তু তার পাশের কার্বনে তো দেখা যাচ্ছে যে আরো 3টা আছে।
সেগুলো তো কাপলিং এ আসবে। ফলে এই যে তিনটা লাইন হলো, এই তিনটা লাইন আবার দেখা যাচ্ছে যে ওই তিনটা হাইড্রোজেনের জন্য আবার স্প্লিটিং n+1 রুল অনুসারে কি হয়, ধর প্রত্যেকটা লাইন আবার 4টা লাইনে ভাগ হলো আর কি। এই যে ভাগ হওয়াটা, এটার একটা ফর্মুলা আসলে আছে ESR এ, যেটা বলে যে প্রথমটার কাপলিং বা স্প্লিটিং মাল্টিপ্লাই বাই দ্বিতীয়টার স্প্লিটিং। তাহলে প্রথমটার স্প্লিটিং করে আমরা বলেছি যে এটা একটা ট্রিপলেট পাওয়া যাবে, আর দ্বিতীয়টা রেডিকেল যদি এটার সাথে কাপলিং করে তাহলে এটা একটা কোয়াড্রেট পাওয়া যাবে। তাহলে ট্রিপলেট আর কোয়াড্রেট যখন মাল্টিপ্লাই করেছে 3×4=12, আলটিমেটলি দেখা যাচ্ছে তিনটা লাইন আবার 12টা লাইনে আসলে ভাগ হয়েছে আর কি। এবং তার রেশিওটা বা তার ইন্টেন্সিটি রেশিওটা মূলত তোমার ওই প্যাসকেল রুল অনুসারে এখানে আসলে মেনে চলে। যে এই কোয়াড্রেট গুলা দেখো যে মাঝখানে দুইটা 1:2:2:1, হ্যাঁ, এটার মধ্যেও তাই। কিন্তু আবার যদি এই সিগন্যালটার রেশিওতে মাঝখানেরটা দেখো, তাহলে 1:2:1 পুরো রেশিওটাই আসলে এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ প্যাসকেলের রুল অনুসারে মেনে চলে। এই হচ্ছে তোমার মিথাইল রেডিক্যালের স্পেকট্রাম। পরীক্ষা থাকবে, হ্যাঁ, কোনটা থাকবে আমি বলতে পারছি না, এর মধ্যে দুই একটা অবশ্যই পরীক্ষার মধ্যে। হাইপারভেন স্প্লিটিং স্পেকট্রাম, প্রেডিক্ট দ্য হাইপার, নানান রকম করে যখন প্রশ্ন করবো তখন যেটা মাথায় আসে। তবে তার স্পেকট্রাল প্যাটার্ন, কয়টা লাইন থাকে, কোন রুল মনে চলে, এবং তাদের ইন্টেন্সিটি রেশিও গুলা কি, সেগুলা একটু তোমাদের মনে রাখতে হবে আর কি। এই তোমার ESR স্পেকট্রামের রেশিও আমাদের এখানেই পড়ানো শেষ। আমরা এখন কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা আমরা এখানে বলছি। যে ESR হচ্ছে একটা সেনসিটিভ অ্যানালাইটিক্যাল টুল, এবং অনেক কাজে আসলে দেখা যাচ্ছে এই ইউজ করা যায় আর কি। যেমন ESR স্পেকট্রামকে যদি তুমি কেয়ারফুলি ইন্টারপ্রেট করো, তাহলে কতগুলো জিনিস তুমি ডিসাইড করে ফেলতে পারবা। একটা হচ্ছে যে এটার মধ্যে ইলেকট্রনটা কোন জায়গায় আছে। যেমন তুমি আগের স্পেকট্রাম যদি খেয়াল করে দেখো, যে যদি এখানে থাকতো তাহলে প্রথমে তো একটা কোয়াড্রেট হইতো, হ্যাঁ, তারপরে ওই কোয়াড্রেট গুলা ভাগ হয়ে প্রত্যেকটা একটা করে ট্রিপলেট হইতো। কিন্তু এরকম হয় না, হয়েছে ট্রিপলেট ট্রিপলেট হয়ে প্রত্যেকটা আবার 4টা ভাগে ভাগ করছে। তার মানে তুমি খুব সহজে বুঝে যাচ্ছ এই মিথক্সি মিথাইল রেডিক্যালটা আছে মূলত CH2 গ্রুপের উপর আর কি। সুতরাং ইটস এ ভেরি গুড কনক্লুশন আর কি, যে ডিসাইড দ্য সাইড অফ দ্য আনপেয়ার্ড ইলেকট্রন, the number of the line component decide about the number of type of the nuclei present in the vicinity of the odd electron। অর্থাৎ আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তোমার যে স্পেকট্রামটা পাবা, এটা যদি ডাবলেট হয় তাহলে খুব সহজে তুমি বলে দিতে পারবা যে যে কার্বনের মধ্যে রেডিক্যাল আছে তার পাশ এই কার্বনের সাথে মাত্র একটা হাইড্রোজেন আছে। সুতরাং এই লাইনের সংখ্যার উপর বেস করে তুমি খুব সহজেই বলে দিতে পারো যে ভিসিনিটিতে কয়টা নিউক্লিয়াই আছে তার সাথে কাপলিং করার জন্য। এই দুইটা ইনফরমেশন। 3 নাম্বারটা হচ্ছে যে the relative intensity of the spectral line confirm the type of the nucleus which is responsible for the Heiberg line। হ্যাঁ, এখন এই যে তার সাথে যে কাপলিং হয় তার নেচারটা কি রকম, হ্যাঁ, অর্থাৎ যেই কার্বনের সাথে আছে এটাই নাকি তার পরের কার্বনে, ওই কাপলিং কনস্ট্যান্ট যেগুলো দিয়ে এখানে আসলে খুব সহজেই আন্দাজ করা যায় আর কি। আর ডিসটেন্স যত ইয়া থেকে বাড়ে তখন এই কাপলিং এর প্যাটার্নটাও একটু ডিফারেন্ট হয়ে যায় আর কি। সুতরাং এই যে তাদের যে সামেশন বা তোমার ওই কাপলিং কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে তুমি প্রেডিক্ট করে ফেলতে পারো যে এই তোমার নিউক্লিয়ার ভিসিনিটি কতটুকু কাছাকাছি, অথবা তার এনভায়রনমেন্ট আসলে কি রকম আছে। ESR of a sample substance can be easily interpreted. Incomplicated overlapping the lines is observed when certain coupling is evaluated। অর্থাৎ NMR এর মতো যখন তোমার এই ESR স্পেকট্রাম যখন তোমার বড় মলিকুলের অনেকগুলা ইলেকট্রন থাকে, তখন স্পেকট্রাম কিন্তু খুব কমপ্লিকেটেড হয়। তখন তার কাপলিং থেকে তুমি বুঝতে পারবা যে তোমার এনে একটা রেডিকেল আছে তার পাশে কিছু, কিন্তু কোনটার জন্য কোনটা সেটা বোঝার জন্য আরেকটা টার্ম যেটা ইউজ করে সেটা হচ্ছে তোমার কাপলিং কনস্ট্যান্ট অথবা জি ফ্যাক্টর। আমরা যেটা বলি ওই যে স্প্লিটিং প্যাটার্ন, যেটা আমরা যখন তোমাদের একটু প্রিন্সিপাল পড়িয়েছি তখন আমি বলেছিলাম জি ইজ এ স্প্লিটিং ফ্যাক্টর, হ্যাঁ, কাপলিং কনস্ট্যান্টের মতোই। সুতরাং এটা দিয়ে তুমি খুব সহজেই বুঝে যেতে পারো এটা কি পাশাপাশি কার্বনের হাইড্রোজেন নাকি একটু দূরের পাশে কার্বনের হাইড্রোজেনের সাথে সে আসলে কাপলিং করেছে। মেনি, তারপরে 6 নম্বরটা যেমন বলা যায় যে ইন সাম আদার সাবস্টেন্স মেনি ইকুইভ্যালেন্ট নিউক্লিয়াই মে আন্ডারগো ইন্টারঅ্যাকশন উইথ yield peaks in the relative height আর কি। অর্থাৎ এই কথাটা আগে আমরা অলরেডি বলে ফেলেছি। কম্পিউটার অ্যানালাইসিস ইজ রিকমেন্ডেড টু স্টাডি দ্য এক্সট্রিমলি কমপ্লিকেটেড স্পেকট্রাম আর কি। তখন অনেক সময় দেখা যাচ্ছে যে NMR এর মতো এই স্পেকট্রাম অনেক সময় অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেলে তখন আর ম্যানুয়ালি এগুলো ইন্টারপ্রেট করা যায় না।
তখন তোমার ওই লাইব্রেরি থেকে কম্পেয়ার করে অনেক সময় বলতে হয় যে না এই মলিকুলের ওই শেপ আছে এবং তার এই নিউক্লিয়াস আছে, সেটা দেখে আসলে আন্দাজ করা যায় আর কি। তবে অনেক বেশি কমপ্লিকেটেড মলিকুলের ক্ষেত্রে ইএসআর স্পেকট্রাম অনেক সময় খুব বেশি ইফেক্টিভ হয় না। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা কাপলিং কনস্ট্যান্ট বা তোমার এখানে স্প্লিটিং কনস্ট্যান্ট আমরা যেটা বলছি, জি বেলোটাকেও তোমার স্পেকট্রাম থেকে খুব মেজার করা যাবে। এই যে এই ইনফরমেশন গুলা দিয়ে আসলে কেমিক্যাল সিস্টেমে তোমার কি কি ধরনের অ্যানালাইসিস করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচারাল ইনফরমেশন। স্ট্রাকচারাল ইনফরমেশন বলতে আমরা যেমন এনএমআর আইআর দিয়ে একটা মলিকুলের পুরো স্ট্রাকচার বের করে ফেলি, এখানে ইএসআর শুধু ইএসআর দিয়ে তুমি কোনোভাবে কোনো মলিকুলের স্ট্রাকচার বের করতে পারবে না। এখানে যে জিনিসটা তুমি বের করতে পারবা যে ওটার মধ্যে যদি ফ্রি ইলেকট্রন থাকে তাহলে ওই মলিকুলের শেপটা আসলে কি রকম। শেপটা আসলে কি রকম, যেমন আমি এখানে একটু মনে করে আমি ইনক্লুড করি নাই, একটু সময় সাপেক্ষ। আমি যে স্পেকট্রোস্কোপি বইটা থেকে পড়িয়েছি সেটা হচ্ছে তোমার এইচ কাউরের একটা স্পেকট্রোস্কোপি বই আছে আর কি। হ্যাঁ, এটা ইন্ডিয়ান একটা প্রকাশনার একটা বই। তোমার ওখানে যদি কারো আগ্রহ থাকে, হ্যাঁ, এই বইটা তুমি আমাদের সেমিনারেও আছে, তোমাদের সেমিনার থেকেও পাবা, যে স্ট্রাকচার ডিটারমিনেশন কিভাবে করা যায়, অর্থাৎ শেপ অফ দ্য মলিকুল কিভাবে ডিটারমাইন করতে পারো। যেমন তোমার একটু আগে আমি যে মিথাইল রেডিক্যালটা পড়াইলাম, এটার যেমন ফর এক্সাম্পল আমি এখানে ইনক্লুড করে আমি তোমাদেরকে একটু বলি যে তুমি যখন ইএসআর স্পেকট্রাম মেজার করবা তখন তোমার দুইটা হইতে পারে, যে চারটা লাইন তুমি বুঝতেই পারছো যে এটা একটা মিথাইল। এখন এই মিথাইল রেডিক্যাল সে হইতে পারে তোমার প্লেনার মলিকুল, যেগুলো যেমন BF3 আমরা যেরকম পড়ি, বোরন টাইফ্লোরাইড, অথবা আমরা যখন বলছি যে এই মিথেনের যে স্ট্রাকচার টেট্রাহেড্রাল স্ট্রাকচার হতে পারে। কিন্তু ইএসআর স্পেকট্রাম মেজার করে দেখা গেল তার যে কাপলিং কনস্ট্যান্ট সেগুলা তোমার অ্যারোমেটিক এর মতো। অ্যারোমেটিকটা মূলত একটা প্লেনার মলিকুল, সুতরাং এখান থেকে কনক্লুশনে আসা যায় যে CH3 রেডিক্যাল মূলত একটা প্লেনার শেপ। হ্যাঁ, সুতরাং এই ধরনের স্ট্রাকচারাল ডিটারমিনেশন আসলে খুব সহজেই করা যায়। তারপরে স্টাডি অন দা ফ্রি রেডিক্যাল, এটা মূলত অ্যানালাইসিস করা হয়েছে যে যদি ইন্টারমিডিয়েটও হয় তাহলেও দেখা যাচ্ছে তোমার মলিকুলের রেডিক্যালটাকে খুব সহজে অ্যানালাইসিস করা যায়। আবার স্টাডি অফ দা রিঅ্যাকশন ভেলোসিটিস, যে রিঅ্যাকশন কত দ্রুত হচ্ছে, হ্যাঁ, এবং এই রিঅ্যাকশন মেকানিজমে কোন জায়গায় ইলেকট্রন কোন জায়গায় গেছে এটা খুব সহজে স্টাডি করা যায়। কিভাবে করা যায় আমি তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেই, যে যখন তুমি স্টার্টিং ম্যাটেরিয়ালের ইএসআর স্পেকট্রাম তুমি মেজার করবা, হ্যাঁ, যদি সে অ্যাক্টিভ হয় তাহলে তো তুমি বুঝবা যে রেডিক্যালটা আসলে কোন জায়গায় ছিল। তারপরে তুমি যখন আবার প্রোডাক্টের যদি মেজার করো, যদি সে ফ্রি রেডিক্যাল থাকে তাহলে সেখানে তুমি কিন্তু স্পেকট্রাম পাবা। হ্যাঁ, যদি না হয় তাহলে তো তুমি ইএসআর স্টার্টিং এবং প্রোডাক্টের কোনোটারই ইএসআর স্পেকট্রাম পাবা না। তাহলে কিভাবে অ্যানালাইসিস করবা, যেটা করে যে এই যে ইন বিটুইন রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট সেগুলোকেও অ্যানালাইসিস করা যায় বাই ইএসআর। সুতরাং ওখান থেকে বোঝা খুব সহজ যে কোন জায়গার ইলেকট্রন আসলে কোন জায়গায় যায়। হ্যাঁ, এগুলো অনেক জটিল দেখে আমি আসলে এখানে ইনক্লুড করি নাই। তো আমি জাস্ট টার্মগুলো তোমাদেরকে বলে দিয়েছি, যে স্টাডি অফ দ্য রিঅ্যাকশন ভেলোসিটিস এন্ড মেকানিজম। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে রিঅ্যাকশনের কাইনেটিক্সও স্টাডি করা যায় তোমার এই ইএসআর স্পেকট্রাম দিয়ে। সুতরাং কয়টা জিনিস বললাম, যে ইএসআর স্টাডিজ ক্যান বি ইউজড এস স্ট্রাকচারাল ডিটারমিনেশন, স্পেশালি দ্য শেপ অফ দ্য মলিকুল, তারপর স্টাডি দ্য ফ্রি রেডিক্যাল, স্টাডি অফ দ্য রিঅ্যাকশন ভেলোসিটিস এন্ড মেকানিজম, আবার কাইনেটিক স্টাডি, রিঅ্যাকশনের কাইনেটিক্সও স্টাডি করা যায়। এখন বায়োলজিতেও কিন্তু এদের অ্যাপ্লিকেশন অনেক বেশি। হ্যাঁ, এগুলো তো পিউ কেমিস্ট্রির লোকজন যেহেতু এই স্ট্রাকচারাল ডিটারমিনেশন করে, কিন্তু বায়োলজিতে দেখা যাচ্ছে যেমন বিশেষ করে যখন তোমার বায়োলজিক্যাল স্যাম্পল অ্যানালাইসিস করে, বিশেষ করে তোমার প্রোটিন অথবা শার্ট লাইফ বিভিন্ন ধরনের রেডিক্যাল যখন তৈরি হয়, এখানে তোমার বায়োলজিক্যাল স্যাম্পলে প্রচুর বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং ওই বায়োকেমিক্যাল রিঅ্যাকশন থেকে তোমার প্রচুর রেডিক্যাল তৈরি হয় এবং যেগুলা লাইফ টাইম খুব কম। ওই ধরনের অ্যানালাইসিসও দেখা যাচ্ছে তোমার এই ইএসআর দিয়ে করা যায়। হ্যাঁ, directly detect and quantifies the short life free radicals like ROS, RNS, so which crucial for understanding the oxidative stage in the biological system. অর্থাৎ অক্সিডেটিভ স্টেজ যখনই হয় তখনই দেখা যাচ্ছে এই ধরনের রেডিক্যাল গুলা আসলে তৈরি হয়, তখন মানুষের এজিং যেটা আমরা বলি আর কি, যে মানুষের বয়স যে বাড়তে থাকে এটা তখন আসলে ভিজিবল হয় আর কি। এই জন্য এখন মানুষ আস্তে আস্তে বলতেছে যে অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট খাওয়ার কথা, তাই না? তোমরা ফার্মেসিতে কি আমি দেখেছি কোন কোন স্যার এই অ্যান্টি অক্সিডেন্ট নিয়ে কাজ করে আর কি।
দুই নাম্বার যেটা বললাম যে মেটালো এনজাইম স্টাডিজ, এই মেটালো এনজাইম স্টাডিজ এই যুগে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ তোমার বিভিন্ন ধরনের হেভি মেটাল আমরা কিন্তু খুব নানান কারণে ইনটেক হচ্ছে, বাতাসে মিক্সচার থাকছে, আমরা যেসব খাবার খাচ্ছি এগুলাতে প্রচুর হেভি মেটাল পাওয়া যাচ্ছে। সুতরাং এই হেভি মেটাল গুলা শরীরে গিয়ে দেখা যাচ্ছে প্রোটিনের সাথে সরাসরি বাইন্ডিং করে নানা রকম জটিল তৈরি করছে। এখন এই ইএসআর দিয়ে তোমার যখন হিউম্যান প্রোটিন যদি তুমি দাও, তাহলে কিন্তু খুব সহজে ওখান থেকে অ্যানালাইসিস করে বলে দিতে পারে। ফর এক্সাম্পল কপার, কপার কিন্তু তোমার ইএসআর একটি, সুতরাং ওই স্যাম্পলের ইএসআর মাপলে তুমি এখান থেকে খুব সহজেই ইয়ে করতে পারবা যে এখানে কোনো ধরনের হেভি মেটাল প্রোটিনের সাথে বাইন্ডিং হয়েছে কিনা। তারপরে স্ট্রাকচার এন্ড ডাইনামিক্স বায়োলজিক্যাল স্যাম্পলে যেমন ইউজেস দ্য স্পিন লেভেলিং টেকনিক টু স্টাডি দ্য মেমব্রেন স্ট্রাকচার, লিপিড ডাইনামিক্স এন্ড অক্সিজেন ডিফিউশন ইন লিপোসামস। হ্যাঁ, অর্থাৎ অক্সিজেনের ডিফিউশন, কারণ আমরা ওই যে বলেছিলাম যে অক্সিজেন সুপার অক্সাইড হিসেবে রেডিকেল আকারে থাকতে পারে আর কি। সুতরাং এই যে এগুলার প্রেজেন্স গুলা তোমার লিপিডে বা মেমব্রেনে কি পরিমাণ আছে সেগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তারপরে টক্সিকোলজি, যেমন বিভিন্ন can identify the free radical generated from the tissue exposure to the toxic component or radiation। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে যখন বিভিন্ন ধরনের রেডিয়েশন তুমি এক্সপোজড হও তখন ফ্রি রেডিকেল তৈরি হয় কিনা এটা যেমন, আর ফ্রি রেডিকেল সব জায়গায় খারাপ। আমরা অর্গানিক রিয়েকশনে আমরা বলি যে এরা এত রিয়েক্টিভ যে কোন কারণে যদি রেডিকেল তৈরি হয় সে অন্য কম্পাউন্ড গুলোকে খুব খুব ভেঙে ফেলে। একই ঘটনা যদি হিউম্যান বডি বা বায়োলজিক্যাল সিস্টেমে যদি রেডিক্যাল তৈরি হয়, সে আশেপাশে অনেক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, ফলে ইট ক্যান প্রডিউস দ্য টক্সিসিটি টু দ্য বডি। এখন ইএসআর আসলে কি করে যে এই যে তোমার কোনো কারণে যদি টক্সিক অথবা কোনো ব্যাড ইম্প্যাক্ট যদি তোমার তৈরি হয়, তাহলে ইএসআর মেজার করে দেখতে পারে যে এটা ডিউ টু দ্য ফ্রি রেডিক্যাল না অন্য কোনো কারণে। আর যদি কোনো ফ্রি রেডিক্যালের কারণে হয় তখন তার করেসপন্ডিং যে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট বা রেডিক্যাল কনজিউম বা রেডিক্যাল স্ক্যাভেঞ্জার আমরা বলি, ওই ধরনের ড্রাগস আসলে দেওয়া সম্ভব হয়। সুতরাং মেইনলি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সব সিস্টেমেই ইএসআরটাকে মেইনলি ইউজ করা হয় মূলত ফ্রি রেডিক্যাল অথবা আনপেয়ার্ড ইলেকট্রনের আইডেন্টিফিকেশন। এই তথ্যটা ইউজ করে তুমি বিভিন্ন ধরনের কাজ করতে পারো। নন কেমিক্যাল সিস্টেমে আমরা বলেছি কিছু, বায়োলজিক্যাল সিস্টেমেও আমরা কিছু কিছু কাজের কথা বলেছি যেটা তুমি ইএসআর করতে পারো আর কি। তো এই ইএসআর এর কিছু লিমিটেশনসও আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা যে স্যাম্পল রিকোয়ারমেন্টে এখানে ভেরি স্পেসিফিক হচ্ছে যে তোমার এটা অবশ্যই আনপেয়ার্ড ইলেকট্রন বা প্যারাম্যাগনেটিক স্পিসিস হতে হবে। এটা একটা তোমার নরমাল বা নিউট্রাল গুলা দিয়ে ইএসআর মাপার সুযোগ নেই। তারপরে ইএসআর জেনারেলি লেস সেনসিটিভ দেন দ্য অপটিক্যাল স্পেকট্রোস্কোপি ডিউ টু দ্য স্মল পপুলেশন। এখন বলছে যে তুমি তো দেখেছো যে মূলত ট্রানজিশন হয় লোয়ার স্টেট থেকে আপার স্টেটে। এখন যখন তোমার লোয়ার স্টেট থেকে আপার স্টেটে যায়, যখন তোমার নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা যখন কম থাকে তখন দেখা যাচ্ছে যখনই ট্রানজিশনটা হয়ে যায় তখন সেকেন্ড ট্রানজিশনের সুযোগ কমে যায় এবং তখন সেন্সিটিভিটিটা কমে যায় আর কি। এই জন্য ইএসআর দেখা যাচ্ছে যে এই লো পপুলেশন অফ দ্য ইলেকট্রন বা ওই যে বোলজম্যান ডিস্ট্রিবিউশন থিওরি, যদিও আমি জানি না তোমরা কোন ইয়ারে পড়ছো কিনা, যে ওই অনুসারে এটাকে খুব সহজে তুমি কথাটা মনে রাখো যে তার সেন্সিটিভিটিটা কম অপটিক্যাল স্পেকট্রোস্কোপি। তারপর অ্যাকোয়াস সলিউশন অনেক সময় ইউজ করা যায় না, কারণ হচ্ছে যে পোলার সলভেন্ট গুলো যেমন পানিতে যদি সলিউশন পড়ে তাহলে ওই পানিটা নিজেও মাইক্রোওয়েভ অ্যাবজর্ব করে আর কি, হুইচ ক্যান ইন্টারফিয়ার দ্য সিগন্যাল। হ্যাঁ, এটা একটা। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রোজেন সলিউশন আর নেসেসারি টু স্যাম্পল এই ধরনের ক্ষেত্রে ইউজ করা হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোন কোন স্যাম্পল এত শর্ট লাইফ যে এগুলাকে তোমার ইএসআরও ডিটেক্ট করতে পারছে না, তখন যেটা করা যায় যে অনেক বেশি লো টেম্পারেচার। কত বেশি লো টেম্পারেচার জানো? এই যে একটা টার্ম লেখা আছে যে মে রিকোয়ার দ্য কুলিং টু ক্রায়োজেনিক টেম্পারেচার। ক্রায়োজেনিক টেম্পারেচার বলতে তোমার -150 ডিগ্রির কম। -100, বুঝতেই পারছো 0 ডিগ্রি আমরা সহ্য করতে পারি না, -150 ডিগ্রি থেকেও কম টেম্পারেচারে যখন এগুলাকে একদম কনফাইন করে তারপরে দেখা যাচ্ছে ইএসআর মেজার করা হয়। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এত টেম্পারেচার কি? বিভিন্ন প্রক্রিয়া আছে তোমার, যেমন লিকুইড নাইট্রোজেন নামটা তো তোমরা শোনো। হ্যাঁ, আরেকদিন তোমাদেরকে মনে বলেছিলাম যে ওই যে খাবার দেখলে না যে ফুটপাতে খাবার বিক্রি করতেছে, খাবার মুখের মধ্যে দিলেই ধোঁয়া বেরোচ্ছে, কেউ খেয়াল করেছো নাকি? আমি একদিন দেখলাম ফেসবুকে। কারো কোনো রেসপন্স নাই, তার মানে তোমাদের চোখে পড়ে নাই। যাই হোক,
যে ওগুলাতে লিকুইড নাইট্রোজেন দেয়, হ্যাঁ, লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার -233 সম্ভবত আর কি। তো ওই টেম্পারেচার পর্যন্ত লিকুইড নাইট্রোজেন দিয়ে আসলে করা যায়। তো স্যাম্পলটাকে যদি লিকুইড নাইট্রোজেনের মধ্যে তোমার ডিপ করে অ্যানালাইসিস করা যায়, তখন দেখা যাচ্ছে তার ওই শর্ট লাইফ রেডিকেল গুলাকেও অ্যানালাইজ করা যায়। কিন্তু ওই টেম্পারেচারটাকে রিচ করতে হলে তোমাকে লিকুইড নাইট্রোজেন, লিকুইড হিলিয়াম এই ধরনের এক্সপেন্সিভ এই কেমিক্যালস আসলে তোমাকে ইউজ করতে হবে। সুতরাং এগুলো আমরা ইএসআর এর লিমিটেশনস হিসেবে আসলে দেখি। এই পর্যন্তই ইএসআর পড়াতে চাই। হ্যাঁ, তোমার ইএসআরটা তোমাদের সিলেবাসে খুব শর্ট, সুতরাং আমি একটা লেকচারে শেষ করে দিলাম আর কি। আমি তোমাদেরকে এই স্লাইডগুলো দিচ্ছি। তো এই ইয়ার খুব সিরিয়াসলি একটু পড়ো, যেহেতু অনেক কম পড়া, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলেছি, যেমন প্রিন্সিপাল থাকতে পারে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড সম্পর্কে থাকতে পারে, কম্পারিজন থাকতে পারে, স্প্লিটিং থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন মলিকুলে তার কিছু অ্যাপ্লিকেশন কি, তার লিমিটেশনস কি, সেগুলো কিন্তু থাকতে পারে। সুতরাং ছোট চ্যাপ্টারটা খুব সিনসিয়ারলি সবটা পড়ে ফেলো আর কি। যাক, এখন যদি তোমাদের কোনো কোয়েরি থাকে আমাদের আজকের পড়ায়, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, ক্লাস শেষ করে দিবো। হ্যাঁ, আমি আবার দেখাই, যদি কোথাও তোমাদের কোনো প্রশ্ন আছে মনে হয় আমাকে জিজ্ঞেস করো। স্যার হ্যাঁ, আগের স্লাইড স্যার এটা এখানে স্যার ডিসাইড দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, এটা স্যার হ্যাঁ, আগে যে উদাহরণ দিয়েছিলেন স্যার আগের স্লাইডটা, এটা এখানে জি কিভাবে বোঝা যায় যে মানে ফ্রি রেডিক্যালটা তো CH2, তাহলে মানে তিনটা করে হওয়ার কথা ছিল না, কিন্তু চারটা করে, তাহলে কিভাবে বুঝবো যে এটা প্রথম ইয়েটা বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, তুমি যে জিনিসটা তুমি খেয়াল করবা প্রথমে, যে প্রথম তুমি যদি ওই ইন্ডিভিজুয়াল স্প্লিটিং গুলাকে যদি তুমি বিবেচনা না করো, যদি তুমি এই তিনটার একটা লাইন বানাও, এই চারটার একটা লাইন একটা, তাহলে তুমি মূলত দেখতেছো কয়টা লাইন? তিনটা লাইন না? জি স্যার। হ্যাঁ, তার মানে প্রথমে এটা কাপলিং করেছে CH2 এর সাথে। এখন তুমি যদি বুঝার জন্য তুমি বলতে পারো যে স্যার, যে ওটার সাথে হলে কি বুঝতাম, তাহলে এরকম চার জায়গায় তিনটা করে লাইন হইতো, বুঝছো? যদি প্রথমে এই ও আচ্ছা সি আচ্ছা। চারটা লাইন হইতো, চারটা আবার ওই দুটার সাথে কাপলিং করে তিনটা তিনটা করে ভাগ হইতো, বুঝলে না? সুতরাং জি স্যার। আগে ট্রিপলেট হয়েছে, তারপরে এটাকে আবার ওটার সাথে কাপলিং করে এই ট্রিপলেটের প্রত্যেকটা আবার করে একটা করে কোয়াড্রেট হয়েছে। স্যার মানে ওই যে তিনটার জন্যই মূলত তিনটা জায়গায় তিনটা ইয়ে হয়েছে। হ্যাঁ, এখন তুমি জি স্যার। উল্টাটা করে বুঝাইলে হয়তো তুমি সহজে বুঝবা। আমি ধরে নিলাম যে আমাদের আলোচনার খাতিরে যে এই রেডিক্যালটা তোমার CH2 এর উপরে না থেকে CH3 এর উপরে আছে, হইতেই তো পারতো, তাই না? হইলে কি হইতো, প্রথমে এইটার সাথে কাপলিং করে কি করতো, n+ রুল অনুসারে চারটা লাইন হইতো, তাই না? জি এনে তো প্রথমে চারটা লাইন হইতো, ওই চারটা লাইন আবার 2 এর সাথে কাপলিং করে প্রত্যেকটা লাইন আবার তিনটা ভাগে করে ভাগ হইতো। তার মানে এখানে যে 3 জায়গায় 4টা লাইন দেখতেছো, এটা না হয়ে 4 জায়গায় 3টা লাইন করে দেখতাম, জি স্যার, বুঝছো? বুঝতে পেরেছি। জি সুতরাং স্যার। এটা থেকে আমরা কনক্লুশন আসতে পারি যে এই রেডিক্যালটা মূলত CH2 এর উপরে আছে। পরে যেদিন ফিজিক্যালি ক্লাস করবো ওই দিন আবার মনে করো, আবার দরকার হলে বোর্ডে এঁকে দেখাবো না। হ্যাঁ, না স্যার, বুঝতে পেরেছি এখন, সমস্যা নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? নাই। তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দিলাম আর কি। হ্যাঁ।